আচ্ছা, তো আমাদের আজকে যে টপিকটা সেটি হলো ট্রানজিট বা গোচর। এই ট্রানজিট নিয়ে আসলে অনেক স্টাডি প্রয়োজন, বা এই ট্রানজিট নিয়ে অনেকে স্টাডি করে থাকেন নানান ভাবে। তো তার কারণ কি? তার কারণ হলো আসলে ট্রানজিটের গুরুত্বটা অনেক বেশি। এই গুরুত্বের কারণে প্রত্যেকেই ট্রানজিট প্র্যাকটিস করেন। আমরাও ট্রানজিট প্র্যাকটিস করব, বিশেষ করে ভৃগুনন্দী নাড়িতে এবং সব অ্যাস্ট্রোলজিতেই ট্রানজিটকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে টাইমিং প্রেডিকশনের ক্ষেত্রে। তো এটা নিয়ে অনেক আলোচনা, যাই হোক আমরা অত আনি আনি যেটা ইম্পর্টেন্ট আলোচনা সেটাই আমরা করব। যেমন আমরা আমাদের জীবনে একটা বিয়ে কখন হবে আমরা প্রশ্ন করি। জাতকের যখন বিয়ে চার্ট দেখায় বা আহ, কি বলে জোটক বিচার করেন বা ম্যাচ মেকিং করেন, সেক্ষেত্রে অনেকে জানতে চায় আচ্ছা বিয়ের যোগটা কবে, বা কবে হবে বিয়ের যোগ, বা কবে আসবে, কবে সম্বন্ধটা হবে, কবে সাকসেসফুল হবে। এই যে কখন বা কবে শব্দটা প্রায় সময় করা হয় আমাদেরকে, সেই প্রায় সময় করা হয় বলে আমরা যখন এটার অ্যান্সার দিতে গেলে আমরা শুধু জন্মছক দেখলে আমরা টাইমিংটা বের করা যাবে না। যেহেতু আমরা জানি আমাদের পুরো সোলার সিস্টেমে প্রত্যেকটা প্ল্যানেট প্রতিনিয়ত ঘুরছে, জন্মকালীন সময়ে যেটা ঘুরছে সেটা তো ফিক্সড হয়ে গেছে, কিন্তু এমনিতে সারা বছর কন্টিনিউয়াস এটা অলওয়েজ এটা রোটেটিং হচ্ছে, এবং ঘুরতে ঘুরতে যে বিভিন্ন প্রকারের রেজাল্টের কিন্তু তারতম্য ঘটে জন্মছকে। সেই রেজাল্টের তারতম্য টাইমিংটা বের করার জন্য আমাদের এই ট্রানজিট বা গোচরটা গুরুত্বপূর্ণ। তাহলে এখন ব্যাপারটা হলো কি, যে আমরা তো এটা আগে আলোচনা করেছি এটা গুরুত্ব কি নিয়ে। এখন যে আমাদের 9টা গ্রহ রয়েছে, সেই 9টা গ্রহের ট্রানজিট রয়েছে, 9 প্ল্যানেটের ট্রানজিট আছে। ঠিক আছে, 9 প্ল্যানেটের এবার ট্রানজিট। ওটাকে দিয়ে তুলিয়েছি। এবার একে এবং দিয়ে এই তোলাও। 9টা তোলাটাও যদি গন্ডগোল গ্রহের হয় তাহলে সেদিনে আমি চেক। এবং এই 9টা গ্রহের ট্রানজিট থাকলেও আমাদের শুধুমাত্র যে স্লো মুভিং প্ল্যানেট যেগুলো রয়েছে, আমাদের যে মানে ধীর গতি বা ধীরগামী যে স্লো মুভিং প্ল্যানেট যেগুলো, ধীরগামী যে গ্রহ রয়েছে, সেই গ্রহগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ধীরগামী গ্রহ হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ট্রানজিটের ক্ষেত্রে। তাহলে ধীরগামী গ্রহ গ্রহ কি কি রয়েছে? আর ধীরগামী গ্রহের মধ্যে রয়েছে শনি প্রথমত, সবচেয়ে যে স্লো। প্রত্যেকটা গ্রহের আমরা একটু টাইমিংটা একটু দেখিনি, এক একটা গ্রহ আসলে কতদিন থাকে, মানে এক একটা রাশিতে। আচ্ছা, তার আগে আমরা যেটা পড়বো আমি আমাদের কন্টেন্ট একটু জাস্ট বলে দিই। যেমন ট্রানজিটটা আসলেই গুরুত্বপূর্ণ টাইমিং এর ক্ষেত্রে। আম, এবং সেই সাথে এটা যেমন সময়ের জন্য ইন্ডিকেট করে বা সময় বের করার জন্য, আরেকটি হলো দশা সিস্টেম। দশা আমি ন্যাচারাল দশাগুলো পড়াবো, নৈসর্গিক দশা। নাম্বার 3 যেটি সেটি হলো রোটেশন। হ্যাঁ, বা রোটেশন বা রাউন্ড, রোটেশন বা রাউন্ড, এবং সেই সাথে প্রোগ্রেশন, প্রোগ্রেশনও আছে, এগুলো আমরা ইত্যাদি পড়বো। তো এখন এগুলোকে বলা হয় ইভেন্ট প্রেডিকশন। ইভেন্ট প্রেডিকশন বলতে ইভেন্ট মানে কি, টাইমিং। সো ইভেন্ট প্রেডিকশনের জন্য আমরা এখন যেটা শিখবো সেটা হলো ট্রানজিট। ট্রানজিট নিয়ে অনেক আলোচনা অবশ্যই, এটা আমরা দেখলে চলবে। আবার অনেকে দশাটাও দেখেন, অনেকে প্রোগ্রেশনটাও দেখেন। তো সবগুলোরই কিছু কিছু জায়গায় প্রয়োগ করতে হয়, সেটা আমরা দেখবো এখন। এই যে টাইমিংটা নিয়ে খুব দারুণ একটা বিষয়। আমরা প্রত্যেকেই জানি একটা যদি ঘটনা, আপনারা হয়তোবা লীলাবতীর ওই যে উপপাদ্য হয়তোবা পড়ে থাকবেন। তো সেক্ষেত্রে আমাদের লীলাবতীর উপাধ্যে খুব সুন্দর করে কিছু ইয়ে আছে। আমাদের যে ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট, রামানুজন, এরকম অসংখ্য রকমের ফিলোসফার কিন্তু আমাদের ইয়েতে ছিল এই ভারতবর্ষে। তো এখন এই ব্রহ্মগুপ্ত যখন তার মেয়ে লীলাবতী এবং বিশেষ করে বিয়ের জন্য তিনি একটা টাইমিং বের করছিলেন যে কবে তার বিয়ে দেবেন। তখনকার সময় তো এত এত রকমের মেশিনারি বিষয়গুলো ছিল না, ন্যাচারাল কিছু উপায়ে তিনি খুব সুন্দর করে টাইমিং বের করলেন। বিশেষ করে আমরা টাইমিং এর ক্ষেত্রে অনেক তিথি নক্ষত্র, অনেক রকমের মুহূর্ত বিচার করতে হয়, সেই মুহূর্ত বিচার করতে গিয়ে তিনি সেটা প্রয়োগ করলেন। একইভাবে আমাদের কোথাও কোনো একটা দুর্ঘটনা হবে, বা কখন হতে পারে, কখন আমাদের দুর্যোগ নেমে আসতে পারে জীবনে, এই সকল বিষয় কিন্তু আমরা ট্রানজিট থেকে বের করতে পারবো। তো আসলে এগুলো এতটাই গুরুত্বপূর্ণ, দেখুন এগুলো যখন আপনারা শিখবেন তখন আপনাদের চার্ট অ্যানালাইসিসটা আরো একটু স্মার্ট হয়ে যাবে এবং ভালো লাগবে। ঠিক আছে, বিভিন্ন বিষয় টাইমিংটা বলার জন্য আমাদের জন্য ভালো লাগবে। যাই হোক,
আমরা গল্পে না গিয়ে আমরা সরাসরি আলোচনায় আসি। এখন ধীরগামী যে প্ল্যানেটগুলো রয়েছে, বিশেষ করে শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি, এগুলো হচ্ছে সবচেয়ে ধীরগামী গ্রহ, আমরা প্রত্যেকেই জানি। তো প্রত্যেকটা গ্রহ এক একটা রাশিতে ঠিক কতদিন করে থাকে সেটা আমরা একবার এক ঝলকে দেখে নিই। প্রথমে রবি। রবি আমরা জানি যে এক একটা রাশিতে সেই 1 মাস করে অবস্থান করবে। তার মানে আমরা আমাদের যে জোডিয়াক সাইকেল রয়েছে, অর্থাৎ এই যে আমাদের যে রাশি চক্র রয়েছে, 12টা রাশি, সেই 12টা রাশি সে পরিভ্রমণ করবে এক এক মাস করে 12 মাস। 12 মাস শেষ হওয়ার পরে সে প্রথম যে রাশি থেকে যাত্রা শুরু করেছে সেই রাশিতে চলে আসবে। এই কারণে আমরা রবির প্রেডিকশনটা খুব সহজ, 1 মাস করে রবির প্রেডিকশন থাকে। তার মানে জন্মকালীন সময়ে রবি যে রাশিতে রয়েছে, আমরা বুঝতে পারবো সেটি কোন মাস। 12টা মাসের সাথেও কিন্তু এটা হিসেব করা হয়। সো আমরা যদি বলি বাংলায় প্রেডিকশন খুব সহজেই করতে পারবো। এই যেমন অনেকে বলে না যে আমার কোন মাসে জন্ম হয়েছে, অনেকে ওই জন্মছক থাকে না, তখন সেক্ষেত্রে আমাদেরকে কিছু ক্লু বের করে নিতে হয়। যেমন কেউ যদি বলে যে না আমার কার্তিক মাসে জন্ম বা অগ্রহায়ণে অথবা বৈশাখে, তখন আপনি বুঝতে পারবেন যে রবি ঠিক কোথায় থাকবে। যেমন কথার কথা কেউ যদি বলে আমার জন্ম হচ্ছে বৈশাখ মাসে, আমি আর কিছু জানি না, আমার জন্ম বৈশাখ মাসে, তাহলে বৈশাখ মাসে যদি জন্ম হয় তাহলে তার রবির অবস্থান অবশ্যই মেষ রাশিতে থাকবে। মেষ রাশিতে। হ্যাঁ, ভেরি গুড। থ্যাংক ইউ শ্বেতা। এবং আমরা জানি যে মেষ রাশিতে রবি সবসময় উচ্চস্থ থাকে, আর বৈশাখ মাসে রবি মেষ রাশিতে থাকে। তো এই রবির যে উচ্চস্থ স্থান সেটা হলো 0 থেকে 10 ডিগ্রি, অর্থাৎ 0 থেকে 10 ডিগ্রির মধ্যে যদি রবি থাকে, এটা হলো ডিগ্রি হিসাব আর কি, জটিল। তো আমরা ডিগ্রিটা তো পরে আরো সূক্ষ্মতি বিচার করার জন্য ডিগ্রি প্রয়োজন হয়। এখন এটাকে বলবো উচ্চস্থ অবস্থা। তার মানে আমরা যদি বলি যে বৈশাখ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে যাদের জন্ম, হ্যাঁ, তো সেই সকল ছেলে কিংবা মেয়ে, তাদের রবি অবশ্যই উচ্চস্থ অবস্থানে থাকবে এবং সুতুঙ্গি অবস্থায় থাকবে। হ্যাঁ, 0 to 10 ডিগ্রি মানে একদম সুতুঙ্গি অবস্থা। তো এখান থেকে আমরা আর বাকি 10 ডিগ্রির পরে যেটা থাকবে 30 পর্যন্ত, সেটা হলো তার উচ্চ উচ্চ অবস্থা বা সুতুঙ্গি অবস্থা হবে না। সুতুঙ্গি মানে উচ্চ। সুতুঙ্গি মানে একদম উচ্চের উচ্চ স্থান, সবচেয়ে আনন্দ স্থানে থাকবে সে, সবচেয়ে পাওয়ারফুলে থাকবে 0 থেকে 10 ডিগ্রির মধ্যে। ওকে। আবার 10 ডিগ্রি থেকে কমতে কমতে বাড়তে বাড়তে যখন 30 ডিগ্রি কাছাকাছি চলে আসবে, তখন তো রবি অতটা উচ্চস্থের ফল দেবে বাট সুতুঙ্গির ফল দেবে না আর কি, সে তার উচ্চস্থ অবস্থানে থাকবে। তো প্রত্যেকটা গ্রহেরই আলাদা আলাদা ডিগ্রি। আচ্ছা, উচ্চস্থ আর সুতুঙ্গির মধ্যে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে, যেমন ধরুন না আপনি আপনার পুরো একটা বাড়িটা আপনার ঠিক আছে, সেই বাড়ির মধ্যে যখন আপনার পার্সোনাল একটা রুম রয়েছে, মাস্টার বেড হুম। রয়েছে, যেখানে আপনি সবচেয়ে আনন্দে থাকেন, তো উচ্চ স্থান অর্থাৎ এই যে পুরো মেষ রাশি, এই মেষ রাশি পুরোটাই হচ্ছে তার জন্য ভালো জায়গা বা উচ্চস্থ। এখানে রবি ভালো তার জায়গায় থাকবে। কিন্তু এখানের মধ্যে 10 ডিগ্রির মধ্যে এই যে প্রথম যে অবস্থানটা, সেই অবস্থানটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, এটাকে আমরা সুতুঙ্গি বলি, অর্থাৎ তুঙ্গস্থানের একেবারে চরম সীমায় চলে গেছে। তো এখানে রবি সবচেয়ে পাওয়ারফুল থাকে। এর মধ্যে 10 ডিগ্রির পরে কিন্তু পাওয়ার থাকবে না যে তা না, থাকবে ঠিক আছে, কিন্তু সেটি ওই উচ্চস্তর ফল দেবে বাট সুতুঙ্গির ফলটা দেবে না। অর্থাৎ তাদের পাওয়ারটা ধীরে ধীরে একটু একটু করে কমতে থাকে। ওকে। প্রত্যেকটা গ্রহেরই এরকম একটা উচ্চস্থ স্থান রয়েছে। আমরা যে গ্রহের যে প্রত্যেকটা প্ল্যানেটের যে নোটস গুলো দিয়েছি, সেই নোটস গুলোর মধ্যে দেখে নেবেন, সেখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সুন্দর করে আলোচনা করা আছে। ঠিক আছে। তো যাই হোক, এরকম আমরা দেখে নেব। যেটা আলোচনার বিষয় সেটা হলো রবি তাহলে প্রত্যেকটা রাশিতে 1 মাস করে করে থাকে। আচ্ছা, এখন আপনাকে কেউ যদি বলে যে আচ্ছা আমার জন্ম হচ্ছে আশ্বিন মাসে, তাহলে রবি কোন রাশিতে থাকবে বলুন তো দেখি। কন্যা রাশি। হ্যাঁ, বুঝিনি। কন্যা রাশি। রাইট, অ্যাবসলিউটলি রাইট, কন্যা রাশি হয়ে যাবে। কারণ এই যে এটা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, তাহলে আশ্বিন মাসে কি হবে, রবি থাকবে কন্যা রাশিতে। যেমন এখন কি মাস, এখন কার্তিক, অগ্রহায়ণ, কার্তিক মাস তাই না? নাকি অগ্রহায়ণ শুরু হয়ে গেছে, আমার খেয়াল নেই। আচ্ছা যাই হোক, তো এখন
যদি কার্তিক মাস হয় তাহলে রবি কোথায় থাকবে? আশ্বিন কার্তিক, অবশ্যই তুলা রাশিতে থাকবে। ঠিক আছে। আর মৃগশিরা, আচ্ছা মৃগশিরা, মৃগশিরা নক্ষত্র বা এইখানে আমরা যখন অগ্রহায়ণ মাস আসবে তখন স্বাভাবিকভাবেই রবি কোথায় চলে যাবে? বৃশ্চিক রাশিতে, তাই না? হ্যালো। হ্যাঁ, বৃশ্চিক রাশিতে আসবে। হ্যাঁ, বৃশ্চিক রাশিতে আসবে। যাই হোক, তো এখন কার্তিক মাস বলে এখন রবি আছে কোথায়? আপনার ইয়েতে, এখানে তুলা রাশিতে আছে। হ্যাঁ, তুলা রাশিতে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আজকের দিনে রবি এখন 24 ডিগ্রি, নিচস্থ। রবি এখন 24 ডিগ্রিতে অবস্থান করছে, 24 ডিগ্রি। তার মানে এখন আমরা বলতে পারি যে কার্তিক মাসের 24 সামথিং হবে, কার্তিক মাসের 24 তারিখ, এরকম। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে রবির গতি। তাহলে রবিটা সহজ, অত্যন্ত সহজ, কারণ রবি 1 মাস করে থাকে এক একটা রাশিতে। এখন রবি কিন্তু যেহেতু একটা বলা যায় দ্রুতগামী প্ল্যানেট, সুতরাং রবির গুরুত্বটা ট্রানজিটের ক্ষেত্রে একটু কম হবে বাকি প্ল্যানেটস এর তুলনায় আর কি। ঠিক আছে, তারপর আমরা অবশ্যই শিখবো, রবিরও একটা গোচরটা শিখবো। কিন্তু আমরা সবচেয়ে যেটা জোর দেবো সেটা হলো ধীরে ধীরে স্লো মুভিং প্ল্যানেট গুলা। আচ্ছা, এবার আসুন রবির পরে আমরা যে রাশিটা আসবে সেটা হলো চন্দ্র। তাহলে চন্দ্র এক একটা রাশিতে কতদিন থাকে? ওটা তো আরো সবচেয়ে ফাস্ট, বলেন। সোয়া 2 দিন, ঠিক আছে। তাহলে সোয়া 2 দিন করে থাকে হচ্ছে চন্দ্র। বা অনেকেই মানে কি বলে এটা 2 দিন, 2 দিন সামথিং আর কি, অর্থাৎ 2 দিন হাফ বা 2 দিন 15 এরকম থাকে। এটা হলো চন্দ্রের গতি। তো চন্দ্র হচ্ছে গ্রহদের মধ্যে সবচেয়ে ফাস্ট মুভিং প্ল্যানেট। তো ফাস্ট মুভিং প্ল্যানেটের গুরুত্বটা আমাদের নাড়িতে কম, কিন্তু বেদিক জ্যোতিষে গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি সমস্ত গোচর ফল হিসেব করা হয় চন্দ্রের গতি থেকে। এই বেদিক জ্যোতিষে চন্দ্র এক একটা রাশিতে পরিভ্রমণ করছে, সে অনুযায়ী রেজাল্ট ভ্যারি করছে। ঠিক আছে, এবং সেই লগ্ন থাকলে চন্দ্র কেমন দেবে, সপ্তমে থাকলে চন্দ্র কেমন দেবে, সেগুলো টাইমিং বের করার জন্য অনেক সময় চন্দ্রের প্রয়োজন হয়। চন্দ্র হচ্ছে খুব ফাস্ট মুভিং, কিন্তু প্রভাব আমাদের জীবনে যে বড় বড় যে মেজর ইভেন্ট বা ঘটনা, সেই ঘটনা ঘটানোর ক্ষেত্রে চন্দ্রের ভূমিকাটা রাহু কেতু শনি বৃহস্পতির তুলনায় অত্যন্ত নগণ্য। ঠিক আছে, এবার আমরা মঙ্গলটা দেখব। মঙ্গল যেটা থাকে, মঙ্গল এক একটা রাশিতে থাকে গড়ে এভারেজ 45 দিন, ঠিক আছে, 45 ডেজ, 45 দিন করে থাকে মঙ্গল। তবে মঙ্গল কিন্তু বক্রি হয়ে যায় মাঝে মাঝে, কিছু রেট্রোগেটের কারণে মঙ্গল আরো কয়েকদিন বেড়ে যায়। মানে এটা স্ট্যাগন্যান্ট যেটাকে বলে আমরা, স্থির হয়ে যায় আর কি, স্তম্ভন হয়ে যায়। সেক্ষেত্রে মঙ্গল কিন্তু আবার পাওয়ারফুল হয়ে ওঠে। ঠিক আছে, মঙ্গল মাঝে মাঝে স্ট্যাগন্যান্ট বা বক্রি হওয়ার কারণে খুব স্থির হয়ে যায় এবং তখন 45 দিনের আরো বেশি থাকে। এটা একটা ক্যালকুলেটর আছে, আমি আপনাদেরকে বলবো, নাম হচ্ছে দিব্য চক্ষু নামে একটা অ্যাপস আছে, আপনি ওই প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। সেই দিব্য চক্ষু অ্যাপসে গিয়ে আপনি টোটাল ট্রানজিটের ডাটাগুলো পাবেন। মানে কোন প্ল্যানেট কত তারিখে ঢুকেছে, কত তারিখে বের হবে, কত তারিখে রেট্রোগেট হবে, কত তারিখে আবার ফিরে আসবে, কত তারিখে বেরিয়ে যাবে, এবং প্রত্যেকটা প্ল্যানেটের, শুধু একদম রাহুকে থেকে শুরু করে সব, প্রত্যেকটা প্ল্যানেটের। তাহলে আপনার জন্য হিসেবটা, আগাম হিসেবটা করাটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, এবং এই ক্যালকুলেটরটা খুব দারুণ, কবে আসবে কবে ঢুকবে এটাও খুব ইয়ে কাজ করে। সেটার নাম হচ্ছে দিব্য চক্ষু, দিয়ে ইংলিশে লিখবেন দিব্য চক্ষু। এই একটা অ্যাপস, ভালো অ্যাপস, সেই ক্ষেত্রে ডেটাগুলো পাওয়া যায়, ট্রানজিট ডেটা। আচ্ছা, এবার আসুন মঙ্গলের পরে যে গ্রহটা আসবে সেটা হলো বুধ। বুধ, বুধও দ্রুতগামী প্ল্যানেট এবং ছোট একটা প্ল্যানেট, যার কারণে এটি 18 দিন থাকে অ্যাভারেজ, 18 ডেজ করে এক একটা রাশিতে অবস্থান করে। ঠিক আছে, এই মোটামুটি আমাদের ইয়ে আছে এই আস্তে আস্তে। শুক্র, তাহলে বুধের পরে হচ্ছে আমাদের বৃহস্পতি। তাহলে বৃহস্পতি তো 1 বছর করে থাকে, এটাও ক্যালকুলেশন করা সহজ। হ্যাঁ, আমরা যখন সাইকেল দেখবো বা রোটেশন দেখবো তখন দেখবেন খুব ইজিলি প্রেডিকশন করা যায় বৃহস্পতি। এবং এই বৃহস্পতিকে বলা হচ্ছে ইভেন্ট ক্যালকুলেটর। যত মেজর ইভেন্ট বা ঘটনা ঘটুক না কেন আমাদের জীবনে, এই বৃহস্পতির ভূমিকাই সবচেয়ে বেশি। সেই সাথে আপনার শনি, রাহু কেতু তো আছেই। যত নেগেটিভ ঘটনা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টাল যে কেসগুলো আছে, হ্যাঁ, বা বাধা প্রতিবন্ধকতা, সেগুলোর জন্য আমরা রাহু কেতু দেখবো।
বাট পজিটিভ যে ঘটনাগুলো ঘটবে সেটা হলো বৃহস্পতি এবং স্যাটার্ন, এদের কারণে মেজর ইভেন্টগুলো আমাদের জীবনে ঘটে। আচ্ছা, বৃহস্পতির পর হচ্ছে শুক্র। তাহলে শুক্র কতদিন করে থাকবে? শুক্র হচ্ছে 28 দিন করে। 28 দিন করে এক একটা রাশিতে সেই ভ্রমণ করবে বা ট্রানজিট করবে। দেন শুক্রের পর হচ্ছে শনি। আর শনি তো আমরা জানি সবাই 2.5 বছর। তার মানে কি 2 পয়েন্ট সামথিং আর কি, হ্যাঁ 2.5, 2.5 বছর। এবং 7.5 নামে একটা টপিক আছে শনির। তো যে প্ল্যানেটটা বসে থাকে বিশেষ করে চন্দ্র, সেই চন্দ্রের আগের রাশি পরের রাশি সব মিলিয়ে 7.5 বছর। এবং এই 7.5 বছর, এই 7.5 বছর সময়কালকে আমরা 7.5 বলে থাকি। শুনতে পাচ্ছেন কি আপনারা? Yes. আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে শনি থাকলো 2.5 বছর করে এক একটা রাশিতে, আর রাহু কেতু কত? রাহু কেতু হচ্ছে 1.5 বছর ধরে। রাহু কেতু থাকবে আমাদের 1.5 ইয়ার্স, মানে এত বছর। এইগুলো আমাদের প্রত্যেকটা প্ল্যানেটের রাশিতে অবস্থানগত সময়। এখন এই অবস্থানগত সময়টা আমাদের জানাটা প্রয়োজন আছে, তাহলে আমরা আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ঠিক আছে? তো এটা চাইলে স্ক্রিনশট নিতে পারবেন, বা অথবা আমি নোটস দিয়ে দেবো পরে। এই গেল আমাদের প্রত্যেকটা গ্রহের এক একটা সময়। ঠিক আছে, এগুলো মুখস্থ হয়ে যেতে হবে একদম। 2.5 দিন, 45 দিন, 18 দিন, 1 বছর, 28 দিন, 2.5 বছর, 1.5 বছর। এখন এই সকল প্ল্যানেটের মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আমরা হিসেব করব বা যাদেরকে আমরা গুরুত্ব দেব, সেটা হলো নাম্বার 1 জুপিটার ট্রানজিট। আচ্ছা, সেকেন্ড হলো আমাদের স্যাটার্নের ট্রানজিট 2.5 বছর, এবং থার্ড হচ্ছে আমাদের রাহু কেতু ট্রানজিট। এই চারটা গ্রহের ট্রানজিটটা আমরা সর্বাধিক গুরুত্ব দেব, এবং প্রত্যেক দিন আপনারা যারা প্রফেশনালি এটা চেম্বার করবেন বা যারা ক্লায়েন্ট দেখবেন, সবাই কিন্তু এই গ্রহগুলোকেই গুরুত্ব দেবেন। ঠিক আছে? এবং চন্দ্রকে আমরা দেখতে পাই, চন্দ্র অনেক সময় আমাদের মন মানসিকতার জন্য একটু দেখি আমরা কি অবস্থানে, ভ্রমণ যদি বোঝাই ভ্রমণ যোগ, তো সেক্ষেত্রে চন্দ্রেরটা একটু দেখা হয়। আর মঙ্গলেরটাও বাধাদায়ক, তো মঙ্গলেরটাই দেখি। তবে ম্যাক্সিমাম দেখবেন যে 90% আমরা জুপিটার, স্যাটার্ন, রাহুকেতু ধরেই আমরা ট্রানজিট হিসেব করব বা ট্রানজিটের রেজাল্ট গুলো বলবো। যাই হোক, তো একে আমরা তাহলে জুপিটারকে কি বলবো? ইভেন্ট ক্যালকুলেটর, বা যত সকল ঘটনা ঘটার একেবারে দায়ী মুখ্য কারণ সেটা হলো বৃহস্পতি বা জুপিটার। আর রাহুকেতু হচ্ছে যত অ্যাক্সিডেন্টাল কেস, কর্মস্থলের পরিবর্তন, এই সকলগুলো আমরা দেখব শনি। আর বিপদ দুর্ঘটনা এই সকল ব্যাপারে দেখব রাহুকেতুর ট্রানজিট। কর্মস্থলে পরিবর্তন কেন? যে এখন আমরা জানি যে আমাদের যে কর্মকারক গ্রহকে স্যার একটা শনি। একটা 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 কথা, মানে অ্যাকচুয়াল কি বললেন, চন্দ্র কখন দেখবো বা রবি, এগুলো কি পিডিএফ এ দিয়ে দেবেন? মানে বেশ হ্যাঁ, দিয়ে দেবো ভালো দিয়ে দেবো। ঠিক আছে, ওগুলো ধরার দরকার নেই, আপনি শুধু এগুলোই পড়বেন, হ্যাঁ যেগুলো পড়াচ্ছি ইম্পর্টেন্ট। যে মানে স্লো মুভিং প্ল্যানেট, আমি বারবার বললাম যে আমাদের ধীরগামী গ্রহটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এদের গোচরে সর্বাধিক ঘটনা ঘটে। ঠিক আছে, এদের ঘটনাই সবচেয়ে বেশি ঘটে, এই কারণে আমরা বৃহস্পতি, শনি, রাহু কেতুটাই দেখবো। আচ্ছা, এখন রোটেশন রোটেশন আর প্রোগ্রেশন, না ওটা প্রোগ্রেশন অর প্রোগ্রেশন না? প্রোগ্রেশন, রোটেশন বা প্রোগ্রেশন সেম, কাছাকাছি। এগুলো অনেক পরে আসবে। আপাতত আমরা ট্রানজিট থেকেই শিখি, ট্রানজিটের উপরে শুধু আলাদা অ্যাস্ট্রোলজি আছে এই যারা ট্রানজিট শিখবেন। যাই হোক, তো এখন আসুন আমরা যে শনিকে বলি কি কর্মকারক গ্রহ। এই কারণে কর্ম রিলেটেড যা যা কিছু ঘটনা ঘটার যে টাইমিং, অনেকে বলেন আমার চাকরি কবে হবে, বা আমার চাকরির স্থলের পরিবর্তন হবে কিনা, চাকরিতে বাধা আছে কিনা, এই নানান বিষয়গুলো, অর্থাৎ প্রফেশন রিলেটেড যা কিছু আছে সে সব কিছু হচ্ছে এই স্যাটার্নের ট্রানজিটটা আমরা দেখব। আবার বৃহস্পতি কখন দেখবো? যে বিয়ে শাদী লেখাপড়া থেকে শুরু করে চিকিৎসা সবকিছুই যে টাইমিংটা, সেটা হলো বৃহস্পতি। তবে এখানে একটু বলে রাখি, শনি যেহেতু 2.5 বছরের হিসেব, সেটা একটু জটিল, মানে একটু ইয়ে হয়ে যায়। তাই অনেকে 1 বছরের হিসাব করলে সুবিধা, বৃহস্পতির টাইমিংটা দেখে নেয় আর কি। গেল? ঠিক আছে, তো এখন আমরা যেটি দেখবো সেটা হলো আমাদের নারী জ্যোতিষে কিভাবে এই গোচরটা আমরা শিখবো।
নারী জ্যোতিষে আমরা গোচরটা শেখার আগে আমরা একটা ছক এঁকে নেব। ঠিক আছে, আমাদেরকে একটা ছক এঁকে নিতে হবে। ছক আঁকার পরে আমি বুঝাচ্ছি কখন কিভাবে কত পার্সেন্টেজ গোচরটা আমরা দেখব। তো সবাই প্রথমে আমরা কিছু প্ল্যানেট লিখে রাখবো। যেমন খেয়াল করুন, এই ক্ষেত্রে নীল কালি, লাল কালিকে আমরা ইউজ করতে পারি। নীল এবং লাল কালি, এটা নয়েজ আসছে কার থেকে? আচ্ছা, তো যেমন ধরুন কথার কথা আমাদের রবি এখানে অবস্থান করছে কারো জন্মছকে। রবি থাকলে রবির পাশাপাশি বুধও থাকতে পারে, আগে রাশি বা পরের রাশি তো থাকে, ম্যাক্সিমাম সময় একসাথেই থাকে। রবি ধরলাম এখানে আছে, ঠিক আছে। চন্দ্র ধরলাম এখানে আছে, রবি চন্দ্র মঙ্গল ধরলাম এখানে আছে। আমি জাস্ট বোঝার জন্য সিরিয়াল লিখে যাচ্ছি। রবি সোম মঙ্গল বুধ ধরলাম এখানে আছে, রবি চন্দ্র মঙ্গল বুধ। তারপরে ধরলাম আহ বৃহস্পতি, ঠিক আছে, শনি, এরকম আর কি। শুক্র আছে, ধরো শুক্র ধরলাম এখানে, রাহু কেতু ধরলাম এখানে। হ্যাঁ, যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার ধরুন জন্মছকে কারো আছে, এই যে লাল কালি দেওয়া যে প্ল্যানেট গুলো সেগুলো হচ্ছে আমাদের জন্মছকে ফিক্সড প্ল্যানেট। এগুলো একদম ফিক্সড হয়ে গেছে জন্মকালীন সময়ে নক্ষত্র আকাশে যেরকম ছিল আর কি। এটা হচ্ছে আমাদের নেটাল চার্ট, এটাকে আমরা সবসময় বলবো নেটাল চার্ট, এনসি। হ্যাঁ, নেটাল চার্ট মানে আমার জন্মকালীন চার্ট। এই জন্মকালীন চার্ট তো ফিক্সড। এবার আসুন আমাদের ট্রানজিটের একটা গ্রহ, সেটা হলো জুপিটার ধরলাম কথার কথা। তো আমরা জুপিটারটাকে আমরা এখানে লিখলাম যে বৃহস্পতি এখন ট্রানজিটে কথার কথা ধরলাম মেষ রাশিতে এসেছে। তাহলে মেষ রাশিতে আসার ফলে এই যে বৃহস্পতির সম্পূর্ণ প্রভাব বিস্তার করবে কার উপরে? রবির উপরে। তাহলে রবির উপরে সম্পূর্ণ প্রভাব বিস্তার করবে কে? বৃহস্পতি। বৃহস্পতির পজিটিভ, সে হচ্ছে গিভার। এখানে বৃহস্পতি হচ্ছে গিভার আর রবি হচ্ছে রিসিভার, এটা মনে রাখতে হবে। কেমন? কারণ এখানে বৃহস্পতি কিছু কিছু পজিটিভ অ্যাক্টিভেট করে দেবে। মানে বৃহস্পতি যখন আসলে কোনো গ্রহের উপর দিয়ে যায় বা কোনো গ্রহকে দৃষ্টি দেয় বা কোনো গ্রহকে বিভিন্ন আসপেক্টে কানেক্ট করে, তখন জুপিটার কি করে? প্রত্যেকটা প্ল্যানেটকে অ্যাক্টিভেট করে দেয়, প্রত্যেকটা যোগকে অ্যাক্টিভেট করে দেয়। ধরলাম কথার কথা আমি একটা উদাহরণ দিলাম, এই যে চন্দ্র মঙ্গল, চন্দ্র মঙ্গল রাহু বা শনি ধরলাম কারো জন্মছকে আছে। এই যোগটাকে কি যোগ বলে দেখি বলুন তো? চন্দ্র মঙ্গল রাহু এবং শনি ধরলাম ট্রাইনে আছে, কোনো না কোনো ভাবে ট্রাইনে বা দৃষ্টিতে যুক্ত হয়েছে বা ক্ষেত্র বিনিময় করে। স্ট্রোক স্যার। না না, কি বলেন, এটা তো সহজ। প্রথমে আমি বলি এখানে মঙ্গল রাহু মঙ্গল কিসের যোগ? এটা দুর্ঘটনার যোগ। দুর্ঘটনার যোগ, যেমন এখানে চন্দ্র মানে কি? ভ্রমণ, ট্রাভেলিং। মঙ্গল মানে কি? অ্যাক্সিডেন্টাল কেস, অর্থাৎ রক্তপাত। চন্দ্রমাই আমরা মঙ্গলের কারা কোথায় পড়েছি, মঙ্গল মানে হচ্ছে রক্ত, রক্তপাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এগুলো মঙ্গল। তো মঙ্গল তার একা একা দুর্ঘটনা দেবে না, সেই সাথে মঙ্গলকে মানে ভুল পথে পরিচালনা করার জন্য রাহু দরকার। এবং এই রাহু মানে হচ্ছে চাকা, গাড়ি যে কোনো অ্যাক্সিডেন্ট হতে গেলে তো একটা মাধ্যম লাগবে বা একটা ক্ষেত্র লাগবে। তো রাহু হচ্ছে এমন একটা বিরূপ পরিবেশ যেখানে আপনি হোঁচট খেতে বাধ্য। যেমন ধরুন আপনি হাঁটতেছেন, হঠাৎ করে মাঠ বা উঠান সবকিছু পিচ্ছিল হয়ে গেছে, তা আপনি হোঁচট খেয়ে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন, সেটাও কিন্তু একটা রাহুর একটা কি রয়েছে? প্রভাব রয়েছে। তো এখানে পিচ্ছিল হওয়ার পেছনে কারণটা কি? পিচ্ছিল হওয়ার পেছনে চন্দ্রমানি জল, শ্যাওলা, এবং শনি মানে হচ্ছে কি ওই যে আমরা জানি যে এখানে মানে স্যাঁতস্যাঁতে জায়গা। শনি মানে হচ্ছে কি একটু স্যাঁতস্যাঁতে জায়গা, যেখানে প্রচুর পরিমাণে ইয়ে থাকে, ওই শৈবাল থাকে, বিভিন্ন রকমের কি বলে ছত্রাক ব্যাকটেরিয়া এগুলো থাকে। সেগুলো হচ্ছে সেটার্ন। আবার দেখা গেল কি এই যে রাহু মানে হচ্ছে কি
পতন, অর্থাৎ কোনো কিছু জোরে গিয়ে আঘাত পাওয়া, ব্যথা পাওয়া, এগুলো হচ্ছে রাহু। আর মঙ্গল কি হচ্ছে, আপনি ব্যথা পাওয়ার ফলে আপনার বোনে ফ্র্যাকচার হয়েছে, এগুলো হচ্ছে আপনার কি হলো, এটাকে আমরা অস্থিভঙ্গ যোগ বলি। যে মঙ্গল এবং শনির যে যোগটা, এটাকে বলে অস্থিভঙ্গ যোগ। আবার রাহু কি করলো, আপনাকে একটা দুর্ঘটনাকে মানে কি করলো, এটাকে আরো প্রভাব বিস্তার করলো। আর চন্দ্রমানি জল, তো বৃষ্টির দিনে আমরা জানি সেখানে জল জমে, তো এগুলো হয়, যে কোনো কিছু হতে পারে। আবার এমনও হতে পারে রাহুমানি চাকা, তাই কোথাও ভ্রমণ করতে গিয়ে দেখা গেল কি কোনো গাড়ি দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনাটাকে আর একটু বেশি মারাত্মক করবে কে, সেটার্ন। শনি মানে হচ্ছে ভোগান্তি, সাফারিংস, এই সাফারিংস গুলোকে সে দেবে। তো এখন এই যে যোগটা ধরলাম কারো জন্মছকে এই যোগটা রয়েছে, ট্রাইনে, কথার কথা ট্রাইনে রয়েছে, অর্থাৎ ধরলাম চন্দ্রমঙ্গল একদিকে, রাহু শনি আবার পঞ্চমে অবস্থান করছে। এই যোগের উপরে দেখা গেল কি বৃহস্পতি ট্রানজিট করছে এখন, মানে ঘুরছে। অর্থাৎ বৃহস্পতি এমন ভাবে আসছে যেন সকল প্ল্যানেটকে সে কি করছে, দৃষ্টি দিচ্ছে, ট্রানজিট করলো। তাহলে ট্রানজিট করার মানে কি, এই যে যোগটা আছে না, এই যোগটাকে সে অ্যাক্টিভেট করে দিল ওই সময়। ভালো করে বুঝেন, খেয়াল করুন। অ্যাক্টিভেট করে দিল, অ্যাক্টিভেট করার ফলে যে বৃহস্পতি যে এক রাশিতে একটা বছর ধরে থাকে, সেই এক বছরের মধ্যে ওই জাতক বা জাতিকার জীবনে কোনো না কোনো দুর্ঘটনা হতে বাধ্য। ঠিক আছে, ওই এক বছরের মধ্যেই তার জীবনে দুর্ঘটনা হবে। সেটা বিভিন্নভাবে হতে পারে, কারো হয়তো কাটা যেতে পারে, কারো আঘাত পেতে পারে কোথাও পড়ে গিয়ে, কি কারো দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্ট, গাড়ি দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, কারো পানিতে ডুবে গিয়েও হতে পারে। যেমন অনেক বাচ্চারা আমরা বলি না যে জলে ফাঁড়া থাকে, তো জলে ফাঁড়া থাকা মানে কি, চন্দ্র যখন অষ্টমে থাকে, চন্দ্র যখন দুস্থানে থাকে, চন্দ্র যখন আপনার এই যে 6, 8, 12-তে থাকে, বা রাহু দ্বারা দৃষ্ট হয়, রাহু দ্বারা যুক্ত হয়, হ্যাঁ, ওই সময়টাতে আমরা কি বলি যে বাচ্চাদের ফাঁড়া থাকবে। ফাঁড়া বলতে কিরকম, সে হয় জলে ডুবে দুর্ঘটনা হতে পারে, ইভেন মৃত্যুও হতে পারে যদি তার মৃত্যু ফাঁড়া থাকে আর কি, অর্থাৎ শক্তিশালী যোগ, তাহলে মৃত্যু ফাঁড়া হতে পারে জলে ডুবে। বা জলে ডুবে আঘাত খাওয়া, সেটাও হতে পারে। বিশেষ করে জলজ রাশিগুলোতে থাকলে এরকম ঘটনা ঘটে বেশি, চন্দ্র যখন জলজ রাশিতে থাকে। তারপরে চন্দ্র যখন অগ্নি রাশিতে থাকে, তখন সেক্ষেত্রে আমরা কি বলি যে হ্যাঁ, আগুন থেকে দুর্ঘটনা হতে পারে, কোনো ধারালো অস্ত্র থেকে হতে পারে। এরকম নানান ভাবে দুর্ঘটনা কিন্তু হওয়ার যোগ আছে। কিভাবে হবে সেটা আমরা আরো সূক্ষ্মভাবে শিখবো। তবে আপাতত ধরে নিন ওই এক বছরের মধ্যে তার দুর্ঘটনা ঘটবেই। ঠিক আছে, এটা গেল এক বছর। তাহলে বলছি আমরা এটা স্যার, কিভাবে। আপনি আপনি বললেন একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, ট্রানজিটের তার মানে কোন ট্রানজিটের গ্রহের ওপর মানে নেটালের গ্রহের ওপর ট্রানজিটের গ্রহ যদি যায়, তাহলে আমি ট্রানজিটের গ্রহগুলোকে আমি গিভার বলবো বা প্রভাব বিস্তার করবে ট্রানজিটের গ্রহগুলো নেটালের গ্রহের ওপর, তাই তো? ইয়েস, ইয়েস, অর্থাৎ নেটালের চার্টের গ্রহের উপরে প্রভাব বিস্তার করবে ট্রানজিটের প্ল্যানেটগুলো। এবং সেই প্রভাব মানে সেই নেগেটিভ যোগগুলোকে নেগেটিভ রেজাল্ট দেবে, পজিটিভ যোগ থাকলে পজিটিভ রেজাল্ট দিবে। আচ্ছা, কারকত্ব যেটা হিসাবে, তাহলে আমি মানে মানে অ্যাক্টিভেট হবে কোনগুলো? নেটালের গ্রহগুলোই অ্যাক্টিভেট করবে হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁ, কারকত্ব হিসাবে? নেটালের ঠিক নেটালের আছে, যে প্ল্যানেটগুলো আছে সেগুলো কারকত্ব থাকবে। অ্যাক্টিভেট হবে, সেগুলোর কারকত্বগুলোই প্রকাশিত হবে। মানে বৃহস্পতি এসে মানে জ্বালিয়ে দিবে এক কথায়। হ্যাঁ, টাইমিংটা দিয়ে দিবে ওই সময়, ওই এক বছরের মধ্যে। ঠিক আছে, যেমন আমরা পড়েছিলাম না, এই যে বিয়ে, আমরা তো অলরেডি ম্যারেজ করেছি, তো মঙ্গল হচ্ছে হাজবেন্ডের কারক গ্রহ, শুক্র হচ্ছে স্ত্রীর কারক গ্রহ। এখন এই ট্রানজিটের বৃহস্পতি যখন কোনো না কোনো ভাবে মঙ্গল বা ভেনাসের উপরে ট্রানজিট করবে, সেটি যেভাবে হোক, 1, 5, 9, 2, 7, যেভাবে হোক, হ্যাঁ, এইভাবে করলে কি হয়, ওই সময় জাতকের বিয়ের যোগটা বেড়ে যায় বা বিয়ে হয়। ঠিক আছে, সর্বাধিক বিয়ের যোগটা এখানে হয়। তার কারণটা কি, তার কারণ হচ্ছে মঙ্গল মানে হাজব্যান্ড, তো শুক্র মানেও মানে স্ত্রী। এই জায়গাটা কি ট্রানজিটের, যেটা আপনি বললেন ট্রানজিটের 1, 5, 9, আমি যেই গ্রহগুলো পেলাম, যে সেই সেই গ্রহগত ধরুন 1, 5, 9, তাহলে তো এক মানে তার উপরে একই ঘরে তো থাকবে না, মানে 1, 5, 9 তো একসঙ্গে থাকবে না যে বৃহস্পতি, সেক্ষেত্রে কোনো একটা ঘরে থাকবে, কোনো একটা গ্রহের উপর থাকবে, তাই তো?
হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ। উম, সেক্ষেত্রে কি ওই 1-5-9 যা যা যেটা আমরা পেলাম সেটার টোটালটাকেই এফেক্ট করবে? অবশ্যই অবশ্যই, আমি আমি দেখাচ্ছি। আমি আপনার প্রশ্নগুলো ঠিক আছে, প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন, আপনি আগে দেখতে থাকুন। ঠিক আছে, সকল প্রশ্নগুলো পেয়ে যাবেন। তো আমরা কি কি দেখবো দেখুন, এখানে আমরা যেভাবে আমি ছকটা আঁকার উদ্দেশ্য হচ্ছে সেটাই বোঝানো, যে মঙ্গল কেতুর উপর বৃহস্পতি আসলে অবশ্যই তাহলে কি হবে, বিয়ের যোগটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখন যেটাই হোক, আমরা দুর্ঘটনা যোগ থাকলে সেটি অ্যাক্টিভেট হয়ে যাবে, ভালো যোগ থাকলে সেটাও অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। যাই হোক, এখন কত পার্সেন্ট আমাদের রেজাল্ট দেবে সেটা একটা গুরুত্বপূর্ণ। তো এখন এই যে রবির উপর বৃহস্পতি ট্রানজিট করলো বা বৃহস্পতি আসলো, সেই বৃহস্পতি আসার পরে এটা হলো ফার্স্ট হাউস। তাহলে আমরা ট্রানজিটে বৃহস্পতির সাথে যে গ্রহটা থাকবে একই একই ঘরে বা একই রাশিতে, সেটাকে আমরা বলবো ফার্স্ট হাউস। এটা আমি ফার্স্ট ওয়ান লিখে দিলাম। তো ফার্স্ট হাউসে থাকলে অবশ্যই এটা আমাদের 100% রেজাল্ট দেবে। ঠিক আছে, অর্থাৎ এই সময় এটা ঘটবেই নিশ্চিত, এটা কোনোভাবেই বাদ যাবে না, এটা ঘটতে থাকবে এই আচ্ছা, এই ঘটনা। সময় এটা ঘটবে মানে কোন জিনিসটা ঘটবে? মানে রবির উপর যখন ট্রানজিট করছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে বাবার কিছু ঘটবে কি? হ্যাঁ, রবি রিলেটেড যা যা কিছু বোঝায় সবকিছুই ঘটবে। ঠিক আছে, রবি মানি যেমন আমরা ওই কি ওই পড়েছি, রবি রবির মানি কারক বাবা, তত্ত্ব অনুযায়ী। রবি মানি পিতা, রবি মানি পুত্র সন্তান। তাহলে আমরা বলতে পারি আচ্ছা। বৃহস্পতি যখন রবির উপর ট্রানজিট করবে, তো স্বাভাবিকভাবে তখন আমরা পিতার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো যাবে, বা পিতার উন্নতি, নাম যশ খ্যাতি, ছেলের ক্ষেত্রেও ভালো আসবে। ঠিক আছে, প্রমোশন হবে এক কথায়। আবার রবি মানি প্রমোশন, রবি মানি হচ্ছে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, এগুলো সব রবিকে ইন্ডিকেট করে। না, ওই যা তাহলে প্লাস মাইনাস দুটোই ঘটতে পারে তো, যেমন রবি থেকে আমরা পাই নেম ফেম অ্যান্ড রেসপেক্ট। হ্যাঁ, হ্যাঁ নেম ফেম অ্যান্ড রেসপেক্ট সে জাতকের ক্ষেত্রে ঘটবে, পিতার ক্ষেত্রে তার পিতার কোনো ক্ষয়ক্ষতি হাবিজাবি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আসতে হ্যাঁ পারে, রোগ ভোগ টোগ ইত্যাদি আসতে পারে, এটাই হ্যাঁ তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর একটু ব্যাকে গিয়ে আরেকবার ওই জিনিসটা যদি আপনি রিভিউ করতেন খুব ভালো হতো। আপনি কোনটা? বললেন যে বৃহস্পতি যখন রাহু মঙ্গল শনি এর উপরে দৃষ্টি বিনিময় ঘটাবে তখন তা কি হবে না, আপনার অ্যাক্সিডেন্ট আসবে। হ্যাঁ, সেটা হুম যদি হুম। মনে করুন চন্দ্র যদি সংযোগ হয়, তেমন জলজ কারক কোনো একটা ক্ষেত্র ধরে হয়তো বৃষ্টি পড়েছে সেখান থেকে পড়ে গিয়ে ঘটাবে। তা এই বিষয়টা যদি একটু ব্যাকে একটু বোঝাতেন ভালো হতো। আচ্ছা, ধরলাম আচ্ছা কথার স্যার, কথা। আর একটা জিনিস বলছি। আপনি বললেন রবির নেগেটিভ পজিটিভ দুটো হবে। আমি আমি বলতে চাইছি, যদি ধরুন লগ্ন অনুযায়ী, তো এখানে দেখবো কি আমরা লগ্ন না অনুযায়ী না ধরুন না, এখানে এখানে ন্যাটাল কোনো চার্ট যখন এখানে কোনো লগ্ন কিছুই দেখার দরকার নেই, এখানে শুধু প্ল্যানেটের উপর বৃহস্পতি প্ল্যানেট। অনুযায়ী, না, বৃহস্পতির ওপর এখানে তো তো ট্রানজিট পড়ানো হচ্ছে, এখন মানে বৃহস্পতি গোচরটাকে পড়ানো হচ্ছে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, একদম না, একদম। আমি আমি বলছি বিএনএন এ আপনি বললেন বৃহস্পতির ওপরেই আমি বিচার করব, ন্যাটাল চার্টের আমি বৃহস্পতিকে সামনে রেখেই তো আমি ঘরগুলোকে কাউন্ট করব। একদম একদম রাইট। এইবার এবার আমাকে বলছি, তাহলে আমি যদি দেখি যে বৃহস্পতি থেকে ধরুন বৃহস্পতি থেকে রবি দ্বাদশে আছে, সেক্ষেত্রে বৃহস্পতি ট্রানজিটের বৃহস্পতি রবির ওপর বৃহস্পতি আছে, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ ফল দেবে তো মানে 6, 8, 12 তো যদি থাকে ধরুন না না রবি না না, ওরকম না, ন্যাটাল ওরকম চার্টে। না, ওরকম না। আমি আমি বলছি আগে একটু শুনেন। এই যে এখানে ফার্স্ট হাউস মানে কি, আমি ফার্স্ট হাউস লিখছি, অর্থাৎ বৃহস্পতি হচ্ছে এখন কোথায় মেশে আছে, ধরলাম কথার কথা, ট্রানজিটের বৃহস্পতি। এইটা হলো ট্রানজিটের বৃহস্পতি। তাইলে এই ঘরে যে গ্রহটা থাকবে সেটি হলো ফার্স্ট হাউস, বৃহস্পতি সাপেক্ষে ফার্স্ট হাউস আর কি। ওকে, ফার্স্ট হাউসে থাকলে এই রবি রিলেটেড ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আছে 100%। এটি ঘটবে 100%, এটা আমাদের 100% রেজাল্ট দেবে। দ্বিতীয় যেটা দেবে সেটা হলো এই সেকেন্ড হাউস, সেকেন্ড হাউসে আমাদেরকে দেবে সর্বোচ্চ 90%। অর্থাৎ এটা প্রথম হাউস থেকে একটু কমে যাবে, ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউস। এটা হলো দ্বিতীয় দৃষ্টি, বৃহস্পতির সেকেন্ড আসপেক্ট। ঠিক একইভাবে বৃহস্পতির পঞ্চম আসপেক্ট, এটা হলো পঞ্চম, এটা আমাদের 50% থেকে বা 75% এরকম রেজাল্ট দেবে। এখানেও নবম, নবমও সেম রেজাল্ট দেবে। সপ্তম মোটামুটি ভালো শক্তিশালী একটা রেজাল্ট দেবে, সমসপ্তম দৃষ্টি, এটিও 75% রেজাল্ট দেবে আমাদেরকে, 50 থেকে 75%। তাহলে এই যে ট্রাইন কানেকশন, অর্থাৎ 1, 2, 5, 7, 9, এইটা আমরা সবচেয়ে দেখবো। আমরা যে হাউসগুলো দেখবো ট্রানজিটের ক্ষেত্রে সেটা হচ্ছে 1, 2, 7, 5,
7 এবং 9। ঠিক আছে, 12টা 12টা আমরা দেখি না এই কারণে 12-র মানে যে রেজাল্ট, এটা হচ্ছে 10% রেজাল্ট। 10% রেজাল্টের ঘটনা ঘটতেও পারে, নাও ঘটতে পারে, সেটির সম্ভাবনা খুবই কম। এই কারণে দ্বাদশ দৃষ্টিটা আমরা খুব একটা হিসেব করি না গোচরের ক্ষেত্রে। আমরা হিসেব করব প্রথমত ফার্স্ট হাউস, সেকেন্ড হচ্ছে সেকেন্ড হাউস, এরপর আমরা 7 এবং 5 9 এগুলোই আমরা গুরুত্ব দেব। তার মানে গোচরের বৃহস্পতি সাপেক্ষে 1 2 5 7 9 যেই যে গ্রহগুলো থাকবে, সেই সেই গ্রহের উপরে সেই তার দৃষ্টিটা পড়বে, বা সেই সেই গ্রহের উপরে তার আসপেক্টটা পড়বে, কানেকশনটা তৈরি হবে। আর ওই কানেকশন তৈরি হলে কি হবে, ওই নির্দিষ্ট গ্রহ রিলেটেড যা যা কিছু জাতকের ঘটার সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাক্টিভেট করে দেবে। কথাটা বোঝা গেল? এবার আমি যেটা ওই যে বললেন আমাদের রণজিৎ বাবু বলছেন, সেটা হলো ধরলাম এই যে বৃহস্পতি কোথায়, এখানে মেষে আছে, সেই সাথে এখানে মঙ্গলও আছে, সেই সাথে আবার চন্দ্রও আছে। এটা হলো মানে নেটাল চার্টের লালগুলো, লালগুলো হচ্ছে নেটাল চার্ট। আবার পঞ্চমে গিয়ে দেখা গেল কি রাহু বসে আছে, তাহলে এখানে কেতু থাকবে স্বাভাবিকভাবে। নবমে গিয়ে শনি আছে। তাহলে আমরা এখানে বৃহস্পতি কোন কোন প্ল্যানেট গুলো কানেকশন পাচ্ছি, কানেকশন চন্দ্র মঙ্গল রাহু শনি সবাই ট্রাইন কানেকশনে আছে। এই ট্রাইন কানেকশনের উপরে জাতকের গোচরে বৃহস্পতি চলে আসছে। তার মানে এটা তো এমনিতে একটা দুর্ঘটনার যোগ। সেই সাথে যখনই বৃহস্পতি এখানে আসবে, কানেকশন আসবে, তখনই স্বাভাবিকভাবে জাতকের দুর্ঘটনার যোগটা তৈরি হবে। এখন এটা বৃহস্পতি এখানে আসলেও হবে, বা বৃহস্পতি যদি এখানেও চলে আসে অর্থাৎ সিংহ রাশিতে তাও হবে, যদি এখানে থাকে তাও কিন্তু হবে, সেম হিসেব। তার মানে এখানে নেটাল চার্টে যদি দেখা যায় চার্টে যে মঙ্গল রাহু এবং শনি এই যে একটা ত্রিকোণ ভাবে বসে আছে, এই ক্ষেত্রে বৃহস্পতি যদি কোনোভাবে আপনার মেষ সিংহ বা ধনুতে যদি এসে পৌঁছায়, হ্যাঁ, তাহলে অ্যাক্সিডেন্টে একটা সম্ভাবনা তৈরি করলো তৈরি করতে। 100%, তাই তো? রাইট, 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 একদম রাইট। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, বোঝা গেল এখন, হ্যাঁ বোঝা গেল। কারণ ওর যোগটা তো আগে থেকে জন্মছকে ফিক্সড হয়ে আছে যে দুর্ঘটনার যোগ। আচ্ছা, এখন এই যোগটাকে অ্যাক্টিভেট করবে, টাইমিংটা বের করবে কে, জুপিটার। জুপিটার আসলেই পরে ওই ঘটনাগুলো ঘটবে। আর যদি যদি তারা একটা কথা যে বলা হয় যে যস্য কেন্দ্রে বৃহস্পতি কিং কুর্বন্তি গৌসম, এখানে যেহেতু কেন্দ্র ভাবে সব বৃহস্পতি অবস্থান করছে, মানে নেটাল চার্ট হিসাবে আর কি, হ্যাঁ, হ্যাঁ, নেটাল চার্টে বৃহস্পতি সিংহতে আছে, তাহলে এখানে নেগেটিভের আশাটা কতটা করা যায়, মানে নেগেটিভ কেন্দ্র ফলের আশাটা কোথায় কত? এখানে, আমরা কেন্দ্র, এটা ত্রিকোণ বলা হয়, এটা তো কেন্দ্র ভাব না। এটা ত্রিকোণ। ট্রাইন, হ্যাঁ, ট্রাইন, ট্রাইন আছে। ট্রাইন কানেকশন বলবো। কেন্দ্র তো হচ্ছে 1 4 7 10, এগুলো হচ্ছে কেন্দ্র ভাব। হ্যাঁ, জুপিটার জুপিটার যদি ওই স্যাটার্ন মঙ্গল রাহুর সাথেই বসে থাকে আর ট্রানজিট আবার করলো ওই গ্রহে, তাহলে কি প্রভাবটা কমবে না বাড়বে? মানে জুপিটার যদি বসে থাকে কোনোভাবে নেটাল হ্যাঁ মানে চার্টে। স্যাটার্ন, হ্যাঁ ন্যাটাল চার্টে স্যাটার্ন মঙ্গল রাহুর সাথে যদি জুপিটার থাকে। ও আচ্ছা, বৃহস্পতি। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা দারুণ প্রশ্ন করেছেন। সেই ক্ষেত্রে দুর্ঘটনাটা খুব মারাত্মক হবে না, কারণ যেহেতু একটা পজিটিভ প্ল্যানেট তাদেরকে আবার ওই জন্মছকেই দৃষ্টি দিচ্ছে। তো সেক্ষেত্রে তার দুর্ঘটনা ঘটলেও সেটি হালকা বা কম হবে। ঠিক আছে। হুম, আর এখানে কিন্তু ঘটবে। হ্যাঁ ঘটবে, কিন্তু ঘটবে অবশ্যই। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে যদি জাতকের আয়ু বিচারে যদি আমরা দেখি যে তার আয়ু স্বল্প, তাহলে আমরা বলতে পারবি এরকম যে দুর্ঘটনাগুলো ঘটবে ওই সময়কালীন সময়ে, তাহলে কিন্তু সেটা তার মৃত্যু ভাড়া তৈরি করবে, বা অনেক সময় সে বড় কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে। বা দুরারোগ্য ব্যাধি যেটা সেটান দিয়ে থাকে, সে শনি সবসময় খুবই মানে লং প্রসেসের রোগগুলো দেয়, যেমন ক্যান্সার বা কিডনি সমস্যা, ডায়ালাইসিস করে থাকতে হয়, এরকম রোগগুলা। ক্লিয়ার? এতটুকু আমরা বুঝছি। Yes. আচ্ছা, তাহলে আমাদের সবচেয়ে গুরুত্ব পাচ্ছে কোনটা, ফার্স্ট হাউস, প্রথম ঘর সবচেয়ে গুরুত্ব পাবে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে দ্বিতীয় ঘর, তারপর সপ্তম ঘর, এরপর পঞ্চম নবম এভাবে আসবো। ঠিক আছে। আচ্ছা, তো এগুলাই আমরা সবচেয়ে বেশি দেখব। আর আশা করি সকল প্ল্যানেটের ক্ষেত্রে একই নিয়ম, শুধু বৃহস্পতি না, সকল প্ল্যানেটের গোচরের ক্ষেত্রেও সেম ভাবে আমরা ঘরগুলো জাজ করব। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? Yes. আচ্ছা,
এবার আসুন যে আমাদের তো মানে ক্যালকুলেশনের হিসেবটা আমরা দেখলাম কিভাবে আমরা ক্যালকুলেশন করব, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটি সেটি হলো এবার আমরা কি কি ঘটনা ঘটতে পারে, রেজাল্টসটা কি হবে সেইটা একটু আমরা দেখব। আচ্ছা, তো প্রথমে আমরা তাহলে আমরা এখন আলোচনা করব সেটি। ওকে, তা আমরা আবার একটা চার্ট এঁকে নিব। আমরা প্রথমে সানের ট্রানজিট একটু দেখব, রবির ট্রানজিট। রবি কোন ঘরের উপর বা সরি কোন প্ল্যানেটের উপর আসলে পরে কেমন কেমন রেজাল্ট দিবে সেটা আমরা একটু দেখব। নেটাল চার্টটাকে আমি ব্ল্যাক কালি দিয়ে লিখবো। তো নেটাল চার্টে ধরলাম এখানে বসে আছে কে, রবি, কথার কথা। আর এই রবির উপরে আমি এখন ট্রানজিটের রবিটাকে এখানে ব্লু কালি দিয়ে লিখলাম, এটাকে আমি ব্র্যাকেট করে দিলাম, এটা ট্রানজিটের রবি। তাহলে আমরা এখান থেকে কি দেখব, যে রবি যখন রবির উপরে আসবে, ঠিক আছে, ভালো করে খেয়াল করুন, তাহলে সানের উপরে কে আসলো, সান আসছে। আচ্ছা, রবির উপর রবি আসলে যেটি ঘটে সেটি হলো স্বাভাবিকভাবে রবি কি বোঝায়, রবি থেকে আমরা সাকসেস বা ভাইটালিটি, জীবনী শক্তি, ঠিক আছে, এগুলো আমরা দেখি। যার কারণে রবির উপর রবি আসলেই এটি স্বাভাবিকভাবে আমরা বলতে পারবো যে জাতকে কি হবে, সাকসেস বাড়বে ওই সময়টাতে, বা জাতকের বলা যেতে পারে ওই সময় তার ভাইটালিটি, ভাইটালিটি বলতে জীবনী শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো বেড়ে যাবে, সাফল্য বা জীবনী শক্তি এগুলো বেড়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কি কি হতে পারে দেখুন, সেটা হলো রবি দিয়ে যা যা বোঝায়। আচ্ছা, এবার গেল আমরা এই মুনের উপরে বা কোনোভাবে যদি রবিটাকে আমরা মুছে যদি এভাবে এখানে চন্দ্র লিখি, অর্থাৎ রবি যখন চন্দ্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, ধরলাম এখানে চন্দ্র বসে আছে, এটা আমি ব্ল্যাক কালি দিয়ে লিখছি, চন্দ্র বসে আছে, তাহলে কেমন হবে, তো চন্দ্র মানে কি, ভ্রমণ, ট্রাভেল। এখন রবি মানি তো পিতা, আবার রবি মানি হচ্ছে পিতা, চন্দ্র মানি ট্রাভেল। সেই পিতা ভ্রমণ করছে কার উপর, ভ্রমণ কারক গ্রহ চন্দ্রের উপরে। তাহলে এখান থেকে আমরা বলবো যে কি, ট্রাভেল টু ফাদার, অর্থাৎ পিতার ভ্রমণ হবে, মানে এই সময় জাতকের পিতা প্রচুর ভ্রমণ করবে বা ভ্রমণের সুযোগ ঘটবে বা ভ্রমণ করবেই করবে। ঠিক আছে, তো পিতার কাছে এটা ভ্রমণ হবে, এই পিতার বদনাম প্রাপ্তিও হতে পারে, কারণ চন্দ্র মানে কি, চন্দ্র তো শুধু ভ্রমণ না, চন্দ্রের আরো কিছু নেগেটিভ পজিটিভ কাজও আছে, ব্লেম। বদনাম, অপযশ, কলঙ্ক, কিংবা কারো সাথে মানহানি, এগুলো বিষয়গুলো কিন্তু ঘটবে পিতার কাছে, তাহলে পিতার ভ্রমণ এবং পিতার মানহানি। আবার যদি মঙ্গলের উপর আসে, ধরলাম কথার কথা আমি চন্দ্রটা কেটে দিই, এখন মঙ্গল লিখলাম, আহ জন্মছকে মঙ্গলের উপর যদি রবি ট্রানজিট করে, তাহলে কি হতে পারে, মঙ্গল মানে কি, মঙ্গল মানে স্যার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্ত। পিতা কেন ধরলেন? ট্রানজিটের প্রভাব বিস্তার চন্দ্র, সেক্ষেত্রে তো মাকে ধরতে ধরতে হবে, তো মায়ের মায়ের কিছু তো বাপ পিতা তো, তো অ্যাকচুয়াল রবি তো প্রভাব বিস্তার করছে চন্দ্রের উপরে, হ্যাঁ অবশ্যই তাই না? চন্দ্র, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে চন্দ্র মানে, রবি আমি ফাদারকে ধরবো কেন, আমি চন্দ্রকে ধরবো তার মায়ের। না ঠিক আছে, চন্দ্রমানি মা, চন্দ্রমানি হচ্ছে আপনার মন মানসিকতা। রবি একটা প্ল্যানেট, এটা হচ্ছে ডেস্টিনি মেকার, তো ডেস্টিনি মেকার প্ল্যানেটটা যখন আসবে মন ভালো থাকবে, মনের মধ্যে জীবনী শক্তি কাজ করবে, লাইফ ফোর্স এনার্জিটা পাবে, সুস্থ থাকার বাবাকে ধরবো না, ওর সুস্থ বাবাকে থাকবে। ধরবো না। ঠিক আছে, না এটা বাবাকে ধরতে হবে, রবির তো একটা কারকতা রয়েছে, সে ট্রানজিটের গ্রহ থাকুক কিংবা আপনার এই জন্মছকের গ্রহই থাকুক, আচ্ছা আচ্ছা, রবির তো একটা তার মানে ন্যাচারাল। দুটো, দুটো গ্রহের কারকতাই মার্চ করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবি যেহেতু ন্যাচারাল একটা কারকতা রয়েছে, সেই কারকতা কিন্তু আর উঠে যাবে না, ঠিক আছে, সেটা তো থাকবে, কিন্তু আমাদের অ্যাটাচমেন্ট হওয়ার পরে কি ঘটনা ঘটবে সেটাই হলো মুখ্য বিষয়। তো রবি ধরলাম, রবি হচ্ছে আমাদের পিতা, চন্দ্রমানি ভ্রমণের কারক গ্রহ, পিতার ভ্রমণ আসবে সেখান থেকে। আবার চন্দ্রমানি মা, মায়ের সাথে কার মিট হলো, রবির মিট হলো, তাহলে মায়ের সাথে রবির মিট হওয়া মানে কি, মা বাবার সম্পর্কটা ভালো থাকবে, জাতকের মা বাবার সাথে সুসম্পর্ক তৈরি হবে ওই সময়টাতে। ঠিক আছে, আবার চন্দ্রমানি মন মানসিকতা, এর মধ্যে রবি আসছে, তার মানে কি, জাতকের মন মানসিকতা ভালো থাকবে এবং তার মনে বাবাকে নিয়ে সে প্রাউড ফিল করবে বা বাবাকে নিয়ে চিন্তা ভাবনা করবে সবসময়।
ওই সময়টাতে বাবাকে নিয়ে ভ্রমণও হতে পারে, সেটা তীর্থস্থানে হোক, যে কোনো জায়গায় ভালো একটা সুসম্পর্ক তৈরি হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে আমরা ম্যাক্সিমাম হচ্ছে রিসিভারটা আমরা আগে দেখবো। মানে একটা হলো কি গিভার, একটা হলো রিসিভার। ওকে। আচ্ছা, মঙ্গল মানে কি বলেন তো? মঙ্গল, মঙ্গল মানে হচ্ছে দুর্ঘটনা, রক্তপাত, রক্ত সংক্রান্ত যে কোনো প্রবলেম, বা মঙ্গল মানে ভাই। ঠিক আছে। এখন এর উপরে কি আসবে? রবি আসছে ধরলাম। তাহলে রবি আসলে কিরকম হবে রেজাল্ট? রবি হলে যেটি হয় সেটি হলো রক্ত ঘটিত সমস্যা তৈরি হবে। এখন এখানে সমস্যাটা কেন বলবো, এই কারণে, কারণ মঙ্গল তো ন্যাচারালি একটা ম্যালেফিক প্ল্যানেট। স্বাভাবিকভাবে মঙ্গল আমাদেরকে ভালোর চেয়ে বাধা, প্রতিবন্ধকতা, দুর্ঘটনা এই জাতীয় বিষয়গুলো বেশি দেয়। ঠিক আছে। এই জাতীয় বেশি দেয়, এই কারণে আমরা বলবো কি যে জাতকের কি হতে পারে, রক্ত সংক্রান্ত ত্রুটি বা সমস্যা তৈরি হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে নানান ভাবে। কারণ রবি মানে অগ্নি, দেখুন, রবি তো হচ্ছে আগুন বা অগ্নি, অগ্নিকারক গ্রহ। তো সেই আসছে কোথার উপর? মঙ্গলের উপর। মঙ্গল মানে রক্তপাত। তার মানে আমরা বলতে পারি এই সময় রক্ত সংক্রান্ত ত্রুটি হতে পারে। হইতে পারে ব্লাড প্রেশার, হতে পারে রক্তের মধ্যে ওই যে রোহিত রক্তকণিকা কমে যাওয়া, রক্ত শূন্যতা তৈরি হয়ে যাওয়া। হ্যাঁ। আবার এমনও হতে পারে যে মানে ভাইয়ের সাথে মানে মনোমালিন্য। মন মঙ্গল মানে কি ভাই। সেই সময় দেখা যায় কি যে মঙ্গল ভাইয়ের সাথে মনোমালিন্য হতে পারে। এই ধরনের নেগেটিভ রেজাল্ট দেখে মঙ্গল, যেহেতু এটা একটা ক্রূর গ্রহ, ন্যাচারালি এটা একটা ম্যালেফিক প্ল্যানেট, এই কারণে নেগেটিভ রেজাল্ট গুলো কিন্তু ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে। একটা বাধা, প্রতিবন্ধকতা থাকবে, ভাইকে নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে, নানান সমস্যা তৈরি হতে পারে। আবার এই রবি যদি ধরলাম কথার, ওই যে মঙ্গলের পরে আসছে এবার কে? বুধ। বুধের উপর যদি কখনো ট্রানজিট করে রবি, তাহলে সেটি কি হবে? ভূমি, বুধ মানে কি ভূমি, ভূমি জমি সংক্রান্ত ব্যাপারে লাভ হবে। কার লাভ হবে? পিতার। পিতার লাভ হবে, কিন্তু এটা মনে রাখতে হবে, হ্যাঁ। ফাদার্স গেইন হবে, পিতার একটা লাভ তৈরি হবে। আরো অনেক কিছু আছে, আমি জাস্ট মেজর কিছু জিনিস আলোচনা করছি। নোট দিলে সেখানে অনেক কিছুই পাবেন। মেজর গুলো আলোচনা করছি। পিতার তাহলে ভূমি লাভ হইতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য। বুধ মানে কি? ব্যবসায়ী। এখানে কিন্তু আবার ব্যবসা বলতে জাতকের, হ্যাঁ, ব্যবসা বলতে এখানে জাতকের হবে। তো জাতকের ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে, কারণ রবি মানে সাফল্য, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা। আবার বুধ মানে ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা, সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভাবে যোগাযোগ করে বন্ধুদের সাথে ভালো কমিউনিকেশন তৈরি হবে এই সময়টাতে। আর তাছাড়া বুধ রবি তো একদম, আমরা জানি বুধ সবসময় রবির কাছাকাছি কাছাকাছি থাকে। তাই বুধের সাথে রবির একটা ভালো সুসম্পর্ক রয়েছে। এই কারণে দেখা যায় কি এই ক্ষেত্রে আমরা ভালো বন্ধু বান্ধব দেবে, ব্যবসায়িক সাফল্য দেবে। এবং দেখা যায় কি যে আপনার যে যারা বসবাস করা আপনার মানে চারপাশ প্রতিবেশী আর কি, বন্ধু বান্ধব যারা রয়েছেন, কাছের লোক আর কি, এদের সাথে সাক্ষাৎ ঘটবে, ভালো কমিউনিকেশন তৈরি হবে। তো এই মানে বুধ জাতীয় যা যা কিছু রয়েছে আর কি। আচ্ছা, যাই হোক, তো এবার আসুন বৃহস্পতি, যদি বৃহস্পতির উপর যদি ট্রানজিট করে, তাহলে কেমন রেজাল্ট হয়? স্বাভাবিকভাবে পদমর্যাদা, মর্যাদা, বৃহস্পতি মানে মর্যাদা, পদমর্যাদা বাড়বে। তারপরে যেমন আদর্শবান কোনো ব্যক্তি মানে গুরুস্থানীয় কোনো ব্যক্তি, বৃহস্পতি মানে কি? শিক্ষিত, গুরুস্থানীয় ব্যক্তি, হ্যাঁ, জাজ, বিচারক বৃন্দ, বিচক্ষণ, এদেরকে আমরা বলি কি? মহান ব্যক্তি, মহৎ আত্মা। এই মহান আত্মা জাতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ ঘটবে, সাক্ষাৎ ঘটবে, বা সাংস্কৃতিক ব্যক্তির কোনো সাহায্য সেক্ষেত্রে উনি পাবেন। মানে সংস্কৃতি সম্পন্ন একজন ব্যক্তি বা ভালো নলেজ রয়েছে এরকম ব্যক্তি থেকে সাহায্য পাবেন, উপদেশ পাবে এই সময়টাতে। আবার যদি ধরলাম শুক্রের উপরে আসছে, মানে শুক্রের উপরে ধরলাম রবির গোচর আসছে, সেটি একে হোক, দুইয়ে হোক, পাঁচ, সাত, নয়, যেখানেই হোক, এই সময় বিবাহ সংক্রান্ত বিষয়ে সাহায্য পাবে। তাহলে বিবাহ, ঠিক আছে। তারপর দেখা গেলো স্ত্রীর পরামর্শ নেবে, শুক্র মানে স্ত্রী। তারপরে হচ্ছে আপনার এই যে জাতকের কিছু কিছু ক্ষেত্রে আবার স্বাস্থ্যহানি হতে পারে, যেহেতু একটা অগ্নিকারক গ্রহ জলজকর গ্রহকে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে শুক্র মানে কি বোঝায়? শুক্র মানে শুক্র, স্পাম। স্পাম সেক্ষেত্রে কি হতে পারে? জাতকের ক্ষেত্রে স্পামের মানে অর্থাৎ ওই ফিমেল গঠিত বা মেলদের যে গুপ্ত যে বিষয়গুলো রয়েছে, সেই সংক্রান্ত প্রবলেম তৈরি হতে পারে। বিশেষ করে ইনফার্টিলিটি তৈরি হতে পারে ওই সময়টাতে। অথবা এই জন্য আমরা বলি যখন রবির গোচর যখন শুক্রের উপর থাকে,
ইভেন বা মঙ্গলের উপর থাকে কোনো জাতিকার ক্ষেত্রে, আর নারী ছেলেদের ক্ষেত্রে শুক্রের উপর থাকে, ওই সময়টাতে কখনো সন্তানাদি জন্য ট্রাই করা উচিত নয়। ঠিক আছে। উম এটা এটা মঙ্গলও হতে পারে, মানে মঙ্গলের দৃষ্টিও যদি এভাবে শুক্রের উপর আসে তাও সেম ঘটনা ঘটবে। কারণ হলো এটাই, যে মঙ্গল এবং আপনার এই যে রবি, এরা তো আগুন, এরা হচ্ছে অগ্নি, এবং এই অগ্নিতে তাপ দিলে স্বাভাবিকভাবে আমাদের জল শুকিয়ে যায়। এই কারণে ফার্টিলিটি কমে। নারীদের ক্ষেত্রে যেমন সমস্যা তৈরি হয়, ওভারি প্রবলেম, ঠিক আছে, ডায়াবেটিস প্রবলেম, অনেক কিছু এগুলো তৈরি হতে পারে, নেগেটিভ গুলা এগুলো তৈরি হবে ওই সময়টাতে, অবশ্যই করা উচিত নয়, মানে ট্রাই করা উচিত না, ওই সময়টাতে হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, তাহলে কখন করতে পারে, এটার আমরা অপোজিট উত্তরটা দিয়ে দিই। সেটা হলো, যদি পজিটিভ প্ল্যানেট, আমরা বুধ শুক্র হচ্ছে আমাদের এই ডেস্টিনি মেকার, বুধ শুক্র বা চন্দ্র এই ধরনের জলজ কারক গ্রহের যদি দৃষ্টি শুক্রের উপর থাকে, ওই সময়টাতে ফার্টিলিটি বেড়ে যায়। তার কারণ কি? আমরা জানি জল হচ্ছে এমন একটা পদার্থ যেখানে আমাদের জীবনী শক্তি বা ওভারঅল আমাদের সৃষ্টি ক্ষমতা সেখানে কাজ করে। সবকিছু জল থেকে সৃষ্টি, আসলে সকল প্রাণী আমরা জানি সেটি, এই, জল থেকে সব সৃষ্টি। আগুন, আগুন থেকে জল এভাবে আসছে অবশ্যই ধীরে ধীরে। যেমন এটা হচ্ছে অগ্নি, এর পরের রাশিটা কি? অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। আমাদের সৃষ্টি এভাবে কিন্তু হয়। অগ্নিরূপে, অগ্নি হচ্ছে কি প্রথম অবস্থা, সৃষ্টির প্রাথমিক অবস্থা, যেটা অগ্নিময় ছিল। বিশ্বব্রহ্মাণ্ড একসময় অগ্নিময় ছিল, সমস্ত প্রাণ সেখানে নিহিত ছিল সুপ্ত সম্ভাবনা বা বীজ রূপে। তো সেই অগ্নিটা শীতল হতে 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 এক সময় কঠিন পদার্থ তৈরি হয়, মানে মাটিতে রূপান্তরিত হয়, পৃথ্বীতত্ত্বে আসে। পৃথ্বীতত্ত্বে আসে, এবং পৃথ্বীতত্ত্বে আসলে কি হয়, আমাদের প্রাণগুলো আস্তে আস্তে সম্ভাবনাগুলো একটু একটু করে ফুটতে থাকে। ঠিক আছে। তো একইভাবে যখন আমরা এরপরে বায়ু, বায়ু বলতে আমাদের বায়ুমণ্ডল তৈরি হয়। ঠিক আছে, আমাদের চারপাশে, পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল তৈরি হয়েছে। এরপরে সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের মিথস্ক্রিয়ায় জল তৈরি হয়। এটা হলো আমাদের ফোর্থ স্টেপ বা চতুর্থ স্তর। জল তৈরি হওয়ার পরে এবার জীবনের আস্তে আস্তে বিকাশ শুরু হয় জল থেকে। এই কারণে আমরা কখনো বলবো না অগ্নি থেকে সরাসরি জীবের উৎপত্তি হয়। অগ্নিটা হচ্ছে আমাদের জীবনের প্রাইমারি স্টেজ, সেখানে আমরা সম্ভাবনা বা সুপ্ত রূপে বিরাজ করি, ধীরে ধীরে প্রকাশিত হয়, এবং যখনই জলের সংস্পর্শ আসে তখনই প্রাণের সৃষ্টি শুরু হয় বা উৎপত্তি ঘটে বা বিকশিত হয়। এই কারণে আমরা জলজ গ্রহ যেগুলো, যেমন শুক্রের উপর যখন এই বুধ শুক্র কিংবা বা চন্দ্র এরকম যদি ভালো, চন্দ্র তো আসলে ক্ষণিকের জন্য থাকে, বুধ তো 18 দিন আর শুক্র 28 দিন, এভাবে এদের যদি ভালো দৃষ্টি থাকে ওই সময়, তো তখনই আমরা মানুষকে সাজেস্ট করব তারা ট্রাই করতে পারে সন্তানাদির জন্য, বা যে কোনো প্রোডাক্টিভ যে বিষয়গুলো রয়েছে আর কি। ইভেন এমনও হতে পারে আবার কৃষিজ ভূমিতে চাষবাস করা, কোন সময়তে আমি চাষবাস করলে আমার ফল ভালো হবে, ভালো ফসল পাবো। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি দিয়ে সব ক্যালকুলেশন করা যায়। এগুলো আমরা মুহূর্ত গণনায় শিখবো। অবশ্যই আমাদের চন্দ্র নক্ষত্র, গ্রহ নক্ষত্র একটা ব্যাপার, তো প্রভাব তো আছেই, আমাদের কৃষিকাজ থেকে শুরু করে প্রত্যেকটা কাজে প্রভাব রয়েছে। হ্যাঁ, না একটা তান্ত্রিক টোটকা বলে দিই। এই এই যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ বা অমাবস্যা, পূর্ণিমা, এই বিশেষ তিথিগুলো আসলে আহ বা যে আসলে গুরুত্বপূর্ণ, কেমন এগুলোর সময় আমাদের প্রকৃতি বিভিন্ন শক্তি সঞ্চয় করে, বিভিন্ন জায়গায় স্টোর থাকে শক্তিগুলো। যারা তন্ত্রক্রিয়া করবেন বা তন্ত্রের উপরে যাদের পড়াশোনা আছে, কিংবা যারা এগুলো নিয়ে চর্চা করবেন, অ্যাস্ট্রোলজি থেকে একটু জানতে হয়, যারা অ্যাস্ট্রোলজার তাদেরকে অনেক সময় ওরা তান্ত্রিক জ্যোতিষী হয়ে ওঠেন। তো সেক্ষেত্রে যেটা কিছু নিয়ম, যেমন যখন চন্দ্রগ্রহণ হয়, তো চন্দ্রগ্রহণ হলে বা সূর্যগ্রহণ যেটাই বলুন, চন্দ্র তো শীতল আর সূর্য হচ্ছে অগ্নি, একটা অগ্নিকে স্তব্ধও রাখতেছে রাহু বা যে কোনো শ্যাডো। এই চন্দ্রগ্রহণের সময় স্বাভাবিকভাবেই আমরা কিছু কিছু উদ্ভিদ আছে যাদের মধ্যে খুব পাওয়ারফুল কিছু এনার্জি সেভ হয়ে যায় বা এনার্জিগুলো শুষে নেয়। তাদের মধ্যে একটি রয়েছে লজ্জাবতী, অপরাজিতা। ঠিক আছে, যাক আমি দুইটাই নাম বললাম, অপরাজিতা। এবং এটা কেমন অপরাজিতা, এটা হইতে হবে শ্বেত, শ্বেত অপরাজিতা বা শ্বেত লজ্জাবতী, সাদা, যেহেতু মুন মানে সাদা। তাহলে এই শ্বেত অপরাজিতা বা শ্বেত লজ্জাবতীর যে শেকড়, অর্থাৎ একদম মূল পর্যায়ে,
সেই শেকড়ের মধ্যে অদ্ভুত এক অলৌকিক শক্তি সেখানে সৃষ্টি হয়। একটা পাওয়ার, এটাকে বলা হয় মানে লজ অফ অ্যাট্রাকশন, আকর্ষণ ক্ষমতা জন্মে। তাই তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যদি কেউ সঠিক তান্ত্রিক নিয়মে চন্দ্রগ্রহণকালীন সময়ে শ্বেত লজ্জাবতী শেকড় যদি কেউ সংগ্রহ করে, বা শ্বেত অপরাজিতা শিকড় সংগ্রহ করার পরে কেউ যদি সেটাকে শোধন প্রক্রিয়া করে প্রাণ সঞ্চার করে এটাকে ইউজ করতে পারেন বিভিন্ন কাজে, ভালো রেজাল্ট পাওয়া যায়। ধরলাম কারো চাকরি হচ্ছে না, আপনি যদি তাকে সঠিকভাবে এই মূলটা ধারণ করাতে পারেন, তাহলে অবশ্যই তার চাকরি হয়ে যাবে। বা বিয়ে হচ্ছে না, এটা যদি ধারণ করাতে পারেন, বিয়ে হয়ে যাবে। ইভেন এমনকি এই শেকড়গুলো অনেক সময় অনেকে মাদুলিতে যন্ত্রমের সাথে ভরে দেয়, তো যন্ত্রমগুলো তখন আরো বেশি অ্যাক্টিভেট হয়ে যায়, তখন এগুলো দারুণ কাজ করে। ঠিক আছে, আমি আমার জীবনে এগুলো অনেক ফল পেয়েছি বিভিন্ন দিক থেকেই, ক্লায়েন্টরা অনেক সময় অনেক রকমের রেজাল্ট ভালোই বলেছে, ফিডব্যাক। আমি জানি না আপনারা কেউ করেন কিনা, করলে হয়তো আপনার অভিজ্ঞতা থাকবে। না, এটা আবার নিয়ম আছে। আগের দিনকে গাছকে নেমন্তন্ন করে আসতে হবে, 7 পাক ঘুরে। এবং একটা মন্ত্র আছে, মন্ত্রটাও বলতে হয়। ও বললাম তো আমি যে তান্ত্রিক নিয়ম বললাম না, তান্ত্রিক নিয়ম তো আলাদা হ্যাঁ, আছে ভূত মানে সবার। ভূত শুদ্ধি করতে হয়। হ্যাঁ হ্যাঁ আমি করেছি এই ক্রিয়াটা। হ্যাঁ, ক্রিয়াটা আছে, শুদ্ধ করতে হয়, ভূত নামাতে হয়, এবং সেখানে অনুমতি নিতে হয় গাছের বৃক্ষ থেকে। ঠিক আছে, এবং হলুদ বস্ত্র পরিধান করে একটি শেষে, এগুলো কিছু নিয়ম আছে অবশ্যই পূর্ব দিক ফিরে। তো যাই হোক, এখন এগুলো হচ্ছে গুপ্ত কিছু বিদ্যা, এবং এই গুপ্ত বিদ্যাগুলো আমরা রেমেডি পর্যায়ে হয়তো কিছু কিছু শিখবো। তো এই ধরনের ইয়েগুলো আসলে ওই খুব ভালো, মানে কিছু কিছু গাছ আছে, এবং পুষ্যা নক্ষত্রে যেমন বিশেষ কিছু নক্ষত্র আছে, ওই নক্ষত্রকালীন সময় যদি আপনি যেমন বট গাছের পরগাছা, অশ্বত্থ গাছের পরগাছা, আগাছা যা জন্মে, হ্যাঁ, ওগুলো কালেকশন করলে এবং মূল কালেকশন করলেও বিশেষ করে বশীকরণে অনেক সময় এগুলো ইউজ করা হয়। এবং লজ্জাবতী এগুলো ইউজ করা হয় এই বশীকরণে কিছু কাজে আর কি। তো যাই হোক, এগুলো টোটকা, আমরা এগুলোকে পজিটিভলি ইউজ করবো সবাই। যদি কারো ভালো কাজ হয় তো ভালো। আচ্ছা যাই হোক, আমরা অন্যদিকে চলে যাচ্ছি, আমরা আবার ফেরত আসি। কোথায় জানিছিলাম, আচ্ছা আমরা রবির গোচর পড়ছিলাম। তাহলে রবি কি হবে, এই যে আর্থিক জাতিকার কি হবে, আর্থিক সমস্যা স্বাভাবিকভাবেই, স্বাস্থ্যহানি এগুলো হতে পারে। আচ্ছা, জাতিকা বলতে কেন বলা হচ্ছে, দেখুন শুক্রমানি তো জাতিকা নিজেই, যদি চারটা যদি জাতিকার হয় তাহলে অবশ্যই শুক্রমানি জাতিকা। আর এই জাতিকার সাথে শুক্রমানি আবার অর্থকারক গ্রহ, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি জাতিকার অর্থহানি হবে। কেন অর্থহানি হবে, কারণ ওই যে রবির তাপ পড়বে তার উপরে। শুক্র তো শত্রু, রবি এবং শুক্র কিন্তু পরস্পর শত্রু, মারাত্মক। তো সেক্ষেত্রে জাতিকার অবশ্যই আর্থিক সমস্যা তৈরি হবে, স্বাস্থ্যহানি হতে পারে। ওকে, এই সময়টাতে এগুলো তৈরি হবে। শনি, শনি আসুন, যদি শনির উপরে রবি দৃষ্টি পড়ে তাহলে এটা কেমন হতে পারে, দেখুন একই অবস্থা, শনি রবি তো মানে বাবা এবং পুত্র, এদের মধ্যে আবার ঘোর শত্রুতা রয়েছে। তো সেক্ষেত্রে অহেতুক কিছু বদনাম প্রাপ্তি হতে পারে জাতকের, আর্থিক প্রতিকূলতা তৈরি হতে পারে। মানে কি বোঝা, ভরসার একটা অভাব তৈরি হবে, হ্যাঁ, ল্যাক অফ কনফিডেন্স, অর্থাৎ আত্মবিশ্বাসের অভাব তৈরি হবে, ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস তৈরি হবে, এবং বিভিন্ন দিক থেকে আননেসারি কিছু ব্লেম শিকার হবে, বদনাম প্রাপ্তি হবে। তো এগুলো আমরা মানে দেখতে পাই। আচ্ছা, এরপরে রাহুর উপরে যদি রবির গোচর হয়, ফাটকা ইনকাম, মানে এই সময় কি হবে, ফাটকা, কারণ রাহু মানে হচ্ছে ফাটকা, হঠাৎ করে প্রচুর অর্থ দিয়ে দেওয়া। তো ফাটকা ইনকাম, ফাটকা, এই পিতার কিন্তু আবার অলসতা তৈরি হবে। তার কারণটা কি, কারণ হচ্ছে এইটাই যে রবি রাহু এরাও কিন্তু পরস্পর শত্রু, বিপরীত ধর্মী আর কি। তো রাহু তো আবার রবিকে গ্রাস করে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি কিছু নেগেটিভ রেজাল্ট ঘটবে। আর সেটা হলো কি, পিতার অলসতা তৈরি হবে, কারণ ওই যে বললাম আমাদের দুইটার কারকত আমরা কিছুটা নেব। তো সেক্ষেত্রে জাতকের পিতার ক্ষেত্রে কিছু অলসতা তৈরি হতে পারে। ওকে, আর আচ্ছা, কেতু রবি রাহুতে আপনি যে বলেন ফাটকা, ফাটকা কি সম্ভব এই সময়কালে? না না, কি ফাটকা সম্ভব না, ফাটকা তো আমরা অন্যান্য দেখতে হবে, তো আমাদের যে মেজর প্ল্যানেট তো এখনো যায় নাই রবির। এটাতে 1 মাসের জন্য হিসেব বললাম, 1 মাস, শুধু 1 মাসের হিসেবে, 1 মাসের হিসেবে ফাটকা। উনি যদি ফাটকা ব্যবসার সাথে যুক্ত থাকে তাহলে ইনকাম হবে, না থাকলে তো আর হুট করে আসবে না। এখন যে বলে যে আমি কোনো ব্যবসার সাথে না, আগে এই সময়কালে কি লস আসতে পারে না, রবি রাহু যদি সংযোগ হয় হ্যাঁ ফাটকা হ্যাঁ, থেকে? অবশ্যই অবশ্যই, ফাটকা থেকে লস হবে অবশ্যই। হুম, পিতার অলসতা মানে যে বললাম না, পিতার লস হতে পারে অবশ্যই।
তো এটা ডিগ্রি একটা ফ্যাক্টর অবশ্যই। রবির ডিগ্রি যত বেশি হবে, রাহু থেকে যত সরবে তত দুর্বল হবে, যত কাছাকাছি আসবে তত বেশি পাওয়ারফুল হবে, ওই সময় ঘটার সম্ভাবনা বেশি। ফাটকা ইনকাম বা ফাটকা এই যে আয় থেকে আপনার লস হতে পারে, বড় শেয়ার ব্যবসায় ধস বা শেয়ার বিজনেস করতে গিয়ে লস, অথবা প্রচুর ইনকাম, দুটোই করতে পারে। এটা ডিপেন্ড করবে আসলে কে কত বেশি ঊর্জা বা কত বেশি পাওয়ার এনার্জি নিয়ে আছে জন্মছকে, সেটা একটা ব্যাপার। ধরলাম কারো জন্মছকে আম অর্থপতি শুক্রবার ও বৃহস্পতি উচ্চস্থ আছে, বা ভালো ত্রিকোণ বা কোণে বা কেন্দ্রে আছে, তাদের মানে তার ধনস্থান খুব শক্তিশালী, তো সেক্ষেত্রে তার অবশ্যই আমরা পজিটিভটা নিব, তখন ফাটকা ইনকাম হবে প্রচুর পরিমাণ। আবার যাদের ধনস্থান দুর্বল, নেগেটিভ প্ল্যানেট দ্বারাই জর্জরিত, তাদের ক্ষেত্রে তো লস হবে, এটাই স্বাভাবিক। আমরা অন্যান্য যোগ তো অবশ্যই দেখতে হবে, আমরা এটা না, শুধুমাত্র। নেটাল নেটাল চটে রাহুর অবস্থানের উপর অনেকটা নির্ভর করে না এই ফাটকাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। রাহু বৃহস্পতি বিভিন্ন গ্রহের অবস্থানের উপর তো অবশ্যই নির্ভর করবে, এটা কি পজিটিভলি রেজাল্ট দেবে নাকি নেগেটিভ রেজাল্ট দেবে। ওকে স্যার। হুম। স্যার, বুধ নিয়ে কিছু একটু বলুন। বুধটাকে আমি খুব করি। না, আমরা স্বাভাবিকভাবে আসতেছি তো, রবিটা গেল। আচ্ছা, রবির পরে ধরলাম এই যে বুধের, আমরা রবিতে 1 মাস থাকে, বুধ হচ্ছে মাত্র 18 দিন। 18 দিন আসলে আমাদের ট্রানজিটের জন্য না, এটা মানে খুবই নগণ্য। 18 দিন ওরকম মেজর কোনো ইভেন্ট ঘটে না। তো এখন মঙ্গল ও খুব একটা দেখি না, আমরা চন্দ্রও খুব একটা দেখি না। আমি মুহূর্তের জন্য চন্দ্র আবার ঠিক আছে, সঠিক টাইমিং বের করার জন্য, কোন সময় পুজো পার্বণ করব, কোন সময় বিয়ের লগ্ন হবে, এগুলোর জন্য আবার চন্দ্রের ট্রানজিটটা গুরুত্বপূর্ণ। আর বুধের যেটা হয়, বুধ তো 18 দিন, 18 দিনে কেউ পরীক্ষায় পাশও করে না, বা 18 দিনে কোনো খুব একটা ঘটনা মানে গুরুত্বপূর্ণ আর কি, মেজর ঘটনা এগুলো খুব একটা ঘটে না। ঠিক আছে, আমরা এগুলো নোটস দিয়ে দেবো, বাকিগুলো শুধু আমরা বৃহস্পতি শনি রাহুকে নিয়ে একটু কথা বলি, যেগুলো আমরা সব সময় দেখবো। আচ্ছা, তো আমাদের ছকের ক্যালকুলেশনটা আশা করি বুঝতে পারছেন। এবার আমি শুধু গ্রহের সাথে গ্রহের কি হবে সেটা বলে যাচ্ছি, তাহলে বাকিটা ধরতে সুবিধা হবে। আসুন প্রথমে আমরা দেখব, আমি ডিটেলস দিব নোট আকারে, কিন্তু আপাতত জাস্ট বেসিকটা বুঝিয়ে দিচ্ছি। বৃহস্পতির গোচরটা আমরা একটু দেখব। আচ্ছা, বৃহস্পতির প্রথম আসুন, প্রথম যদি রবির উপরে দৃষ্টি দেয়, ধরলাম বৃহস্পতি তো রবি মানে কি, মানে রবি মানে হচ্ছে জাতকের ভাইটালিটি, জাতকের উন্নতি, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা পদমর্যাদা, এগুলো হচ্ছে রবি। তাহলে রবির উপর যখন বৃহস্পতি আসপেক্ট করবে বা গোচর দিবে, তো স্বাভাবিকভাবে জাতকের কি হবে, প্রমোশন হবে এই সময়। হ্যাঁ, তার প্রমোশন আসবে, তার ইয়ে বাড়বে, কি বলে, সামাজিক পদমর্যাদা বাড়বে, সামাজিক পরিচিতি বাড়বে। আর রবি মানে আমি পড়েছিলাম, আপনাদের পড়ানো হয়েছে, রবি মানে কি, সোশ্যাল একটা অবস্থান, অর্থাৎ সামাজিক পরিচিতির আলোকে আসা আর কি। তো এই জাতকের ওই সময় একটা নাম যশ মানে প্রচারিত হবে, বা সবাই ভালো বলবেন, এবং সেই সাথে সহযোগিতা বেড়ে যাবে। রবি মানে এরকম আবার সহযোগিতা, এই সময় প্রচুর সহযোগিতা পাবে, বিভিন্ন সাপোর্ট পাবে, আবার গভর্নমেন্ট থেকেও একটা ভালো সাপোর্ট পাবে। কারণ রবি মানে সরকার, রবি মানে আবার সরকারি বড় অফিসিয়ালস কর্মকর্তা, এগুলো সব রবি। এই সময় সরকারি চাকরি যদি থাকে যোগ, তাহলে সরকারি চাকরিরও সম্ভাবনা, আবার গভর্নমেন্ট থেকে ফেসিলিটি পাওয়া, অথবা রাজকীয় কোনো ব্যক্তিত্ব থেকে সাহায্য সহযোগিতা পাওয়া। ঠিক আছে, অথবা অথবা পিতৃস্থানীয় যারা রয়েছে, পিতৃ বা পিতা বা পিতৃস্থানীয়, এদের ক্ষেত্রে আবার মানে সাহায্য পাবে জাতক। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা মানে বৃহস্পতির পরে যেটি দেখবো না, সেটি সেটা হলো, কি হিসাবে, মানে কোনখানে কি ট্রানজিট করলে কিভাবে হবে সেটা একটু খুলে বলুন। ওই যে 1 2 আমরা দেখবো, 1 2 5 7 9, এই জায়গায় যদি রবি থাকে তাহলে এই ঘটনাগুলি ঘটবে ওই সময়টাতে, ওই 1 বছর ধরেই, 1 ইয়ার্স। আচ্ছা। চন্দ্রের উপর যদি আসে, ধরলাম বৃহস্পতির গোচরটা কার উপর আসে, চন্দ্রের উপরে। চন্দ্রের উপর আসলে কি হবে, চন্দ্র মানে ভ্রমণ, ট্রাভেলিং, মন মানসিকতা, বদনাম প্রাপ্তি, অনেক কিছুই তো আছে। তারপর আমি বলে যাই, আচ্ছা এই যে রবির উপর আরো আছে অনেক, আমরা তো জাস্ট দুই একটা বললাম। আমি যে প্রথমে যদি বলি, সিরিয়ালি যদি বলি, সাকসেস, জাতকে সাকসেস আসার সম্ভাবনা রবির উপরে। রেসপেক্ট পাবে, রেসপেক্ট মানে সম্মান, মান সম্মান এগুলো পাবে। নেম অ্যান্ড ফেম পাবে, পপুলারিটি, জনপ্রিয়তা আসা, প্রমোশন হওয়া, কোঅপারেশন হবে, বিশেষ করে হায়ার অথরিটি যারা রয়েছে, উচ্চ পদস্থ ব্যক্তিত্ব যারা, তাদের কাছ থেকে হেল্পিং পাবে। আবার এই সময় যদি কেউ সন্তানের কামনা করে, তাহলে তার পুত্র সন্তান লাভ হইতে পারে, কারণ রবি মানে পুত্র সন্তান।
তো বৃহস্পতি মানে সন্তান কারক গ্রহ, তাহলে সন্তান কারক গ্রহ বৃহস্পতি দৃষ্টি পড়লো কার উপরে? পুত্র সন্তান রবির উপরে, সানের উপরে। তার এই কারণে ওই সময় তার পুত্র সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে। না, এবং এই সময় পুত্র সন্তান যেমন জন্মানোর সম্ভাবনা বেশি, এই সময় তার আর্নিং এর জায়গাটা তো খুব খুলে যাওয়া বেশি উচিত। না, আর্নিং তো হবে, প্রমোশন হলে তো আর্নিং হবেই, স্বাভাবিক। প্রমোশন, সাকসেস তো আসবে। সাকসেস মানে বিভিন্ন দিক থেকে সাকসেস, সেটি আর্থিকভাবে হোক, মানে একটা সন্তান লাভ করা এটাও তো একটা গ্রেট সাকসেস। এটা তো রবি থেকে তো অনেক সময় সরকারকে বোঝায়, সরকার হ্যাঁ, থেকে যেমন বললেন, আমি বলছি তার আমার কোনো সে হয়তো কোনো পেকুলেশন আছে, পেকুলেশনের ক্ষেত্রেও কি আর্নিং বাড়বে না? হ্যাঁ, প্রমোশন। আবার কেউ যদি, সে যদি রাজনীতির সাথে যুক্ত থাকে, এটা একটু গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট। ওই নাইটিভ অর্থাৎ যার ছক দেখছি, সে যদি পলিটিশিয়ান হয় বা রাজনীতির সাথে যুক্ত থাকে, ওই সময় কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ারে একটা বড় প্রমোশন আসবে, বড় একটা সাকসেস আসবে। এটা দারুণ একদম। হ্যাঁ, বিজনেসের ক্ষেত্রে কি হবে? মনে করুন আমরা যেমন পেকুলেশনে আছি, যে পেকুলেশনে হ্যাঁ, এই ক্ষেত্রে কি হতে পারে? বিজনেসের এই ক্ষেত্রে সে বলতে কি, ওই যে সরকারি যারা রয়েছেন, মানে যারা ট্যাক্স কালেক্টর বা সরকারি পলিটিশিয়ান যে দলগুলো রয়েছে, তাদের সাপোর্ট পাবে ব্যবসায়িক প্রসারের ক্ষেত্রে। ওটা না, সাকসেসের মধ্যে চলে আসবে, ওটা এই সাকসেস। সময়কালে কি জ্যোতিষীদের নেম ফেম আর রেসপেক্ট বাড়তে পারে না? হ্যাঁ, অবশ্যই বাড়বে। রবি মানি তো আমরা জ্যোতিষ, বৃহস্পতি রবির কানেকশনটা জ্যোতিষ যোগ। এটাই বলছি র- আর কি। জ্যোতিষীদের নেম ফেম বাড়বে, জ্যোতিষীদের ইনকামও বাড়বে, জ্যোতিষীদের পরিচিতি বাড়বে। ঠিক আছে, সবকিছুই। আচ্ছা, আচ্ছা। এবং সোশ্যাল মিডিয়া যদি কেউ ইউজ করে, অনেক জ্যোতিষী, কারণ রবি মানি আবার মিডিয়া, অর্থাৎ মানে সোসাইটির মধ্যে একটা নিজেকে প্রকাশ করা, এটা একটা ভাব বেশি রবির মধ্যে। ওই সময় স্বাভাবিকভাবে তার সোশ্যাল মিডিয়াতে একটা জনপ্রিয়তা তৈরি হবে, পপুলারিটি আর কি। সে যদি আবার ইয়ে হয় বা রাজনীতিক হয়, তাহলেও পপুলারিটি বেড়ে যাবে। এমপি হলে, এমপি যদি ভোট নির্বাচন হয় ওই সময়টাতে, মানে বৃহস্পতির গোচর যদি রবির উপর থাকে, ওই সময় কোনো রাজনীতিবিদের যদি ভোট হয়, তাহলে ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে এই ক্ষেত্রে আমরা আচ্ছা, বলতে পারি গুড ফর ফাদার, মানে বাবার জন্য যেমন ভালো, জাতকের জন্য ভালো। এবং না, ফাদার, অনেকে যেমন নেটাল চার্টটা, অনেকে অনেক জ্যোতিষে আরো পর্যায়ে যেগুলো আছে তারা তো রবি থেকেই আবার লগ্ন বিচার করে, লগ্ন, রবিকে লগ্ন ধরে যেমন এখানে যেমন বৃহস্পতিকে ধরা হয়, অনেক ক্ষেত্রে রবি ধরেও বিচার করে। অনেকে চন্দ্র ধরেও বিচার করে। করে, ওটা আমরা তো বেদিক, ওটা বেদিক সিস্টেম। বেদিকে চন্দ্র ধরে করে, চন্দ্রকে ফার্স্ট লগ্ন, লগ্ন হিসেব করা হয়, লগ্নে দ্বিতীয়, তৃতীয়, এভাবে হিসেব করা হয়। এগুলো হ্যাঁ, হ্যাঁ। বেদিক, বাট আমরা বেগুড়তে শুধুমাত্র প্ল্যানেটের উপর প্ল্যানেট। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার ধরুন চন্দ্র, তো চন্দ্র থাকলে কি হবে, মানে এটার উপর চন্দ্র যদি, আমাদের টাইম কিন্তু এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমরা তো বেশিক্ষণ আর নেব না। তো চন্দ্রের উপরে যদি বৃহস্পতি আসে, তো স্বাভাবিকভাবে আমরা কি বলবো, যে তার রেসিডেন্সিয়াল চেঞ্জ হবে, অর্থাৎ বাসা কিংবা অফিস, যেখানে তিনি থাকেন আর কি, বসবাস করেন, সেইটা পরিবর্তন আসবে, মানে স্থানান্তর বা স্থান পরিবর্তন হবে। এটা একদম ফিক্স, এটা হয়, ম্যাক্সিমাম চার্টে দেখেছি এটা হয়। চন্দ্রের উপর আসলে জাতকের স্থান পরিবর্তন হবে, বাসা পরিবর্তন হবে। বাসা পরিবর্তন না হলে, কেউ যদি বলেন আমি পার্মানেন্ট বাসায় আছি বা আমার নিজস্ব বাসা, তাহলে অবশ্যই তার চাকরি ক্ষেত্রে পরিবর্তন হবে, মানে ট্রান্সফার পরিবর্তন আসবে আর কি। আচ্ছা, আরেকটা হলো, এই সময় মা, চন্দ্র মানে মা, আবার বৃহস্পতি মানে হচ্ছে জ্ঞান গুণ পাণ্ডিত্য, তাহলে মায়ের কি আসবে? মার মধ্যে একটা ভক্তি প্রেম বেড়ে যাবে, ডিভোশন আসবে। ঠিক আছে, ডিভোশনাল অ্যাক্টিভিটিস গুলো করবে। তারপরে আবার চন্দ্রমানি ফিমেল, মানে অর্থাৎ মেয়ে বোঝায় আর কি। তো ফিমেলের ক্ষেত্রে সেটা কি হবে, যে ফিমেল চাইল্ডের ক্ষেত্রে ভালো, যেহেতু সন্তানকারক গ্রহ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে চন্দ্রের উপরে, সেক্ষেত্রে কন্যা সন্তানের ক্ষেত্রে এই সময়টাতে ভালো, কন্যা সন্তান জন্ম লাভ করতে পারে। ঠিক আছে। পরিবর্তন আসবে, চন্দ্র মানে জীবনের পরিবর্তন, টার্নিং পয়েন্ট, তাহলে জীবনের কিছু পরিবর্তন আসবে। আবার ট্রাভেলিং হতে পারে, চন্দ্র মানে ভ্রমণ, শর্ট ভ্রমণ, ট্রাভেলিং। আবার যদি ফরেন ট্রাভেল হয়, যদি তার বিদেশ যোগ থাকে আর কি, জন্মছকে যদি রাহু চন্দ্রের সাথে যুক্ত থাকে বৃহস্পতি, তাহলে বিদেশ যোগ, তাহলে ওই যোগটা যদি থাকে, ওই সময় বিদেশ ভ্রমণ হবে। ঠিক আছে। আবার এই সময় কিন্তু আবার কিছু মহিলা দ্বারাই প্রতারিত হয়, বা মহিলা দ্বারাই কিছু সমস্যাও তৈরি হতে পারে, কারণ চন্দ্রমানি ফিমেল ফিগার, আবার চন্দ্রমানি প্রতারণার কারক গ্রহ। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি জাতক ওই সময়, কারণ বৃহস্পতি মানে আবার জাতক নিজেই কিন্তু, হ্যাঁ,
তো এই ক্ষেত্রে জাতক কিছু ফিমেল দ্বারা প্রতারিত হতে পারে, কিছু ব্লেমস, কলঙ্ক বা এরকম যে মান সম্মানের ক্ষেত্রে মানে হানি হতে পারে এই সময়টাতে। ঠিক আছে, এই সময়টাতে আবার দেখা যায় কি এই সময় কিছু দুর্বল স্বাস্থ্য তৈরি হতে পারে। লস, চন্দ্রমানি আবার লসের কারক গ্রহ। যে কোনো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অর্থনৈতিকভাবে এটা লস হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। না, চন্দ্র, চন্দ্র বৃহস্পতি যোগটা তো শুভ বানা হয় না? সেটা আমরা একসময় এটাকে গজকেশরী যোগ বলি বেদিক জ্যোতিষে। যখন কেন্দ্রে থাকে বৃহস্পতি, কেন্দ্রে চন্দ্র বা চন্দ্রের কেন্দ্রে বৃহস্পতি, গজকেশরী যোগ বলে। এটা ভালো, পজিটিভ অনেক রেজাল্ট দেয়। কিন্তু আমরা যেহেতু চন্দ্র যেহেতু লসের কারক গ্রহ, চন্দ্র মানে জলের মতো খরচ হয়ে যাওয়া, তো সেক্ষেত্রে এই বৃহস্পতি এসে অ্যাক্টিভ করে দিল এটা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি হবে, লস হতে পারে। ওকে, যদি তার ইয়ে হয় মানে তার ধনস্থান যদি না, স্ট্রং না থাকে। গোচরে দ্বাদশ ভাবে যদি বৃহস্পতি আসে সেক্ষেত্রে লস যোগ বা ব্যয় এগুলো হওয়া। দ্বাদশে থাকলে কিন্তু হয়, এটা ঠিক আছে। সেই সাথে আবার এটাও হয় যে আপনার জন্মছকে যদি তার ধনস্থানটা অর্থাৎ সেকেন্ড হাউস যদি স্ট্রং না থাকে তাহলে লস হবে। ওকে, যদি স্ট্রং থাকে তাহলে লস লাভ সমান, সেম টু সেম হয়ে যায়। আচ্ছা, আরেকটা মেজর না, কথা। না, এইখানে তো এই ক্ষেত্রে তো অনেক অনেক সময় এটাও হতে পারে যে সেই সময় তো তার ব্যয় ভাব যখন এসছে, দ্বাদশ ভাবে বৃহস্পতি এসছে, তো বাড়ি ঘর কেনা বা গাড়ি কেনা, ল্যাপটপ কেনা, মোবাইল কেনা, না এগুলো না, তো আসতে এগুলো পারে। আমরা ল্যাপটপ, মোবাইল, বাড়ি, কমফোর্ট, গাড়ি বাড়ি এগুলো সব শুক্র হিসেব করব আমরা। শুক্র হচ্ছে আমাদের ওগুলোর কারক। আমি আগে বারবার বলছি যে আমরা কোনো রেজাল্ট দেই কে গ্রহ। তো এই যেমন বাড়ি যে কথা যেটা বললেন, বাড়ি কেনা বা বাড়ি বানানো, বাড়িটা কে দেবে? বাড়িটা কি চন্দ্র দেবে না শুক্র দেবে? শুক্র, ডেফিনেটলি হ্যাঁ, শুক্র। তো তাহলে ব্যয় আমাকে দ্বাদশে মানে থাকলে ব্যয় না, এখানে আমরা দ্বাদশ ভাব ওটা আমরা হিসেব করব না। আমরা দেখব প্রভাবটা কতটুকু। প্রভাব হয় ফার্স্ট হাউসে সবচেয়ে বেশি, সেকেন্ড হাউসে এরপরে আস্তে আস্তে কমে। দ্বাদশ ভাবটাতে প্রভাব চলে যায় 10% মাত্র। তাহলে আপনি বৃহস্পতির দ্বাদশে যদি চন্দ্র থাকে বা চন্দ্রের দ্বাদশে বৃহস্পতি থাকে, চন্দ্রের দ্বাদশে বৃহস্পতি থাকলে সেটা পাওয়ারফুল, অবশ্যই সেকেন্ড হাউস তখন হয়ে যাবে। বাট যদি এরকম হয় যে বৃহস্পতির দ্বাদশে চন্দ্র চলে গেল, তাহলে কিন্তু সেক্ষেত্রে মাত্র 10% প্রভাব বিস্তার করলো। তো না, সেক্ষেত্রে আমি চন্দ্রের দ্বাদশে বৃহস্পতিকে বসাতে চাইছি আর কি। ও চন্দ্রের দ্বাদশে বৃহস্পতি, হ্যাঁ ওটা তো পাওয়ারফুল, অবশ্যই অবশ্যই পাওয়ারফুল। তখন আচ্ছা, বৃহস্পতির তৃতীয় দৃষ্টি পড়লো না, তখন বৃহস্পতির সেকেন্ড আসপেক্ট পড়লো চন্দ্রের উপর। তার মানে সেভেন্থ হাউসটাকে আপনি কি ওটাকে 90% দেবেন না 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 না, 100%? সেকেন্ড হাউসটা হচ্ছে 90%, এটা তো আমরা প্রথমেই বুঝালাম, এটা না, না, 90%। আমি সেভেন্থ সেভেন্থ সাত ও নম্বর সেভেন, ঘরটাকে। 75%, ঠিক আছে, 75%। আচ্ছা, ওকে। সেভেন্থ হচ্ছে 75%। ক্লিয়ার। এবং আরেকটি মেজর ইভেন্ট ঘটে, সেটা হলো ওই সময়টাতে ওই এক বছরে জাতকের ঠান্ডার সমস্যা তৈরি হবে। কারণ চন্দ্রমানি জল, ঠান্ডা, এই জাতীয় আর কি, মানে কোল্ড অ্যালার্জি বা কোল্ড প্রবলেম থাকবেই থাকবে ওই সময়। দেখবেন যে তার স্বাস্থ্য দুর্বল হবে, পানি জাতীয় সমস্যাগুলো বেশি হবে। মায়েরও কিছু কিছু স্বাস্থ্য ঠান্ডা লেগে হতে পারে। আবার যদি জন্মছকে চন্দ্রকেতুর কানেকশন থাকে, চন্দ্রকেতু মানে তীর্থ ভ্রমণ আর কি। কারণ চন্দ্র মানে জল, আর কেতু মানে হচ্ছে তীর্থ বা পবিত্র গঙ্গার জল। এই ক্ষেত্রে আমরা এই সময় তাদের তীর্থযাত্রা হতে পারে বা গঙ্গা, সরি, তীর্থে গিয়ে মানে বাত, হোলি বাত যেটাকে বলে, স্নান হতে পারে। তীর্থে গিয়ে স্নান, যেমন এই যে বারুণী স্নান, গঙ্গা স্নান, আমাদের কুম্ভ মেলাতে স্নান হয়, ত্রিবেণী। তো এইরকম নানান রকমের স্থানগুলো ঘটবে ওই সময়টাতে, যদি বৃহস্পতি চন্দ্রের কানেকশন এভাবে তৈরি হয়। ঠিক আছে, ওভারঅল দেখা যায় কি বড় বোন চন্দ্রমানি, বড় বোন চন্দ্রমানি মা, এদের ক্ষেত্রে ওভারঅল স্বাস্থ্য ভালো যাবে। তো মাঝে মাঝে একটু ঠান্ডার সমস্যা তৈরি হবে আর কি, জাতকের বা জাতিকার। ক্লিয়ার? এতটুকু আমরা বুঝতে পারছি আশা করি, তাই না? তো এগুলোর উপরে নোট পেয়ে যাবেন। আজকে আমরা আর দীর্ঘায়ু করছি না, আমাদের এখানে বাংলাদেশ সময় 11টা বেজে গেল প্রায়, অনেক রাত হয়ে গেছে। আপনারা জয়েন করেছেন অনেক লেটে, মানে আসলে লেটে জয়েন করলে কি হয়, ক্লাস টাইমটা কমে যায়। আচ্ছা, যাই হোক, তা আমরা আজকে আর খুব একটা আগাবো না, যদি প্রশ্ন থাকলে বলুন, তবে আমরা শেষ করি, হ্যাঁ। স্যার, টাইমটা 2 ঘন্টা করা যায় না? না, আসলে 2 ঘন্টা সম্ভব না, এই কারণে